ইমেজ গ্রুপ অফ এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যারা 5th 6th 7th সেমিস্টারে পড়ো অথবা যে কোনো বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা সম্ভবত সেকেন্ড ইয়ারে পড়ো, যাদের ফাউন্ডেশন ডিজাইন আছে তাদের জন্য ক্লাসটা গুরুত্বপূর্ণ। তো আজকে আমাদের ফোকাসটা হচ্ছে ফাউন্ডেশন ডিজাইন। তোমরা জানো যে ফাউন্ডেশনটাকে বলা হয় একটা স্ট্রাকচারের সাব স্ট্রাকচার। একটা বিল্ডিং এর ফাউন্ডেশনটা কোন ধরনের হবে, ফাউন্ডেশনটা টাইল ফাউন্ডেশন হবে নাকি র্যাপ ফাউন্ডেশন হবে নাকি আইসোলেটেড ফুটিং হবে, এগুলো ডিপেন্ড করবে হচ্ছে বিল্ডিংটার থেকে যে পরিমাণ লোড ডিস্ট্রিবিউশন হয়ে কলামে এসে কলাম থেকে ফুটিংয়ে আসবে। তো ওই ফুটিংটা বা বেজে আসবে, ওই বেসটা কি ধরনের বেজ হবে। এটা কি আমরা ইন্ডিভিজুয়াল ফুটিং দিতে পারবো, প্রতিটা কলামের নিচে একটা করে ফুটিং দিয়ে কি এই লোডটা ট্রান্সফার করতে পারবে নাকি পারবে না, নাকি একটা বেজের উপরে একাধিক কলাম দিয়ে যে বেসটা হবে সেটা সেই লোডটা ট্রান্সফার করতে পারবে নাকি পারবে না। সয়েল কন্ডিশনের উপর ডিপেন্ড করে এগুলো একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে সিদ্ধান্ত নিতে হয়। যদি মাটির কন্ডিশন এতটা খারাপ হয় যে না আইসোলেটেড ফুটিং বা কম্বাইন্ড ফুটিং অথবা র্যাপ ফুটিং করা সম্ভব নয়, তাহলে অবশ্যই আমাকে ডিপ ফাউন্ডেশনে যেতে হবে। ডিপ ফাউন্ডেশন মানে আমরা বলি যে পাইল ফাউন্ডেশন। এখন পাইল ফাউন্ডেশন আমরা এতদিন ধরে দেখে আসছি যে শুধুমাত্র কাস্ট ইন সিটু পাইল, কাস্ট ইন সিটু পাইল আমরা সবসময় বলে আসছি। আমরা কি করে আমরা একদিন জানি যে এগুলোকে সব কাস্ট ইন সিটু পাইল, কাস্ট ইন সিটু পাইল যা লিখতেছি কারণ হচ্ছে আমরা যাতে বানানটা এবং আমার উচ্চারণ অনেক সময় মোবাইলে একটু অন্যরকম আসে, সেই কারণে আমি লিখে দিচ্ছি কাস্ট ইন সিটু পাইল, যেটা এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে অনেক নিচে, যেখানে মাটির নিচেতে 50 ফিট 60 ফিট 70 ফিট 80 ফিট 90 ফিট 100 ফিট নিচে আমাদের একটা হার্ড সয়েল লেয়ার থাকে, হার্ড অথবা মিনিমাম একটা এসপিটি ভ্যালু আছে যেখানে 50 40, হ্যাঁ, এই ধরনের একটা লেভেলে গিয়ে পাইলটাকে ছেড়ে দেওয়া হয় এই ধরনের। এবং এবং ওখানে মাটির মধ্যে একটা হোল করে ছিদ্র করে সেখানে আমরা আগে রডের খাঁচা ফেলে দেই, তারপরে সেখানে আমরা কংক্রিট ঢেলে দিই। এই সিস্টেমটাকে বলা হয় কাস্ট ইন সিটু পাইল। এছাড়াও এক ধরনের পাইল আছে যে পাইলটা একদম অত্যাধুনিক, যে পাইলটাকে বলা হয় প্রিকাস্ট পাইল। প্রিকাস্ট পাইল মানে হচ্ছে যে আমরা আগে থেকেই ফিল্ডে বা অন্য কোনো ফ্যাক্টরিতে আমরা আমাদের চাহিদা মতো পাইলের সাইজ আমরা তৈরি করে রাখবো, একদম ঢালাই ঢালাই করে রাখবো, ঠিক আছে। সেই পাইলটাকে বলা হয় প্রিকাস্ট পাইল। এই পাইলটাও কিন্তু আমরা ড্রাইভ করে মাটির নিচে ঢুকিয়ে দিয়ে আমরা কলামের লোডটাকে আমরা সেই প্রিকাস্ট পাইল দিয়ে মাটিতে ট্রান্সফার করতে পারি। এই প্রিকাস্ট পাইল আবার দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে হ্যামারিং করে হ্যামারিং করে 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 ঢুকিয়ে দেওয়া হয়। অত্যাধুনিক যে সিস্টেমটা এসেছে সেই সিস্টেমটার নাম হচ্ছে হাইড্রোলিক স্ট্যাটিক পাইল ড্রাইভার। আমি নামটা লিখে দিচ্ছি, এটা সবসময় জানা দরকার। হাইড্রোলিক স্ট্যাটিক পাইল ড্রাইভার।
হাইড্রোলিক স্ট্যাটিক পাইল ড্রাইভার। এটা হচ্ছে অত্যাধুনিক। এই হাইড্রোলিক স্ট্যাটিক পাইল ড্রাইভার দিয়ে আমরা কি করতে পারবো, এই যে প্রিকাস্ট পাইল আমরা আগে থেকেই বানিয়ে রাখছি সেটাকে আমরা সুন্দর করে জাস্ট উপর থেকে প্রেসার দেব, অটোমেটিক মাটির নিচে ঢুকে যাবে। এবং এটা খুবই একটা ভালো পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আমরা একদিনে 20টা 30টা 25টা এবং পাইলের সংখ্যা হয়তো কাস্টিং সিটির চেয়ে একটু বেশি লাগে, কিন্তু এটা খরচ আমি মনে করি যে বেশি হবে না, কাস্টিং সিটির চেয়ে বেশি হবে না, বরং কমই হবে এবং খুব অল্প সময়ে কাজটা হবে। এবং প্রত্যেকটা পাইলই হবে স্ট্যাটিক পাইল ড্রাইভার দিয়ে, যেটা আমরা পাইলটা ড্রাইভ করব প্রত্যেকটা পাইল হবে টেস্টেড পাইল। ওকে, এটা আমরা আরেকদিন দেখাবো, আমার কাছে ভিডিও আছে, সব আছে, আমরা দেখাবো। তো আমাদের কাছে আমরা আজকে ধরে নিচ্ছি যে জিমা কি বাবা, তুমি না অনেকক্ষণ ধরে কাজ করলা বাবা, অনেকক্ষণ ধরে কাজ করলে না? আচ্ছা, তাহলে আমরা আজকে একটা সলভ করব। সলভটা হচ্ছে যে ফুটিংটা আমরা ডিজাইন করব, আমরা ধরে নেব যে আমাদের কলামে যে পরিমাণ লোড আসছে সেই লোডটা আমাদের আইসোলেটেড ফুটিং দিয়েই লোডটা ট্রান্সফার করা সম্ভব। আইসোলেটেড ফুটিং দিয়ে আমাদের লোডটা ট্রান্সফার করা সম্ভব। তো যে ফুটিংটা ডিজাইন করতে চাই তার উপরে একটা কলাম আছে, সেই কলামের লোড আছে হচ্ছে ডেড লোড হচ্ছে 350 কিউব, ল্যাব লোড হচ্ছে 275 কিউব। কলাম সাইজ দেওয়া আছে 30 ইঞ্চি বাই 12 ইঞ্চি। সয়েল প্রেসার বা বেয়ারিং ক্যাপাসিটি হচ্ছে 4.5 কেএসএম। ঠিক আছে, আর ফুটিং এর যে সাইজটা স্কোয়ার হবে, এদিকে এল এদিকে বি, এল সমান সমান বি। আচ্ছা, আমরা এখানে 3D একটা মডেল আঁকছি এখানে, এটা কিছুটা পরবর্তীতে কাজে লাগবে। এখন আমরা অটোক্যাডে চলে যাই। হ্যাঁ, অটোক্যাডে গেলে আমাদের আরো সুবিধা হবে। তো আমরা প্রথমে কি কাজ করব, আমাদের প্রথম কাজ হবে যে এই লোডটা ট্রান্সফার করার জন্য কি পরিমাণে বা কি সাইজের আমাদের ফুটিং লাগবে। ডেপথ পরে ফুটিং এর সাইজটা কতটুকু সেটা আমার আগে লাগবে। ফুটিং এর সাইজ যদি আমরা বের করতে চাই, ফুটিং এর সাইজ বের করার সময় আমাদের শুধুমাত্র সার্ভিস লোড লাগে, মানে আনফ্যাক্টরড লোড লাগে। ঠিক আছে, আনফ্যাক্টরড লোড লাগে, তার মানে এটা কি দাঁড়াচ্ছে, এখানে আমরা যদি একটু দেখি, আচ্ছা আমরা এখানেই আসি। আনফ্যাক্টরড লোড মানে হচ্ছে সার্ভিস লোড। সার্ভিস লোড সমান সমান ডেড লোড প্লাস লাইভ লোড। কিন্তু আমরা যদি এটাকে 1.4 বা 1.5 গুণ করতাম তাহলে এটা হতো ফ্যাক্টরড লোড। তো ফ্যাক্টর সাইজ বের করার জন্য আমাদের, ফুটিং সাইজ বের করার জন্য আমাদের সার্ভিস লোডটাই লাগে। আমরা এখন কি করব, ক্যালকুলেট ফুটিং সাইজ। ফুটিং সাইজ বের করব আমরা, সেজন্য কি লাগবে, সার্ভিস লোড লাগবে, ডেড লোড প্লাস লাইভ লোড। ডেড লোড প্লাস লাইভ লোড মানে কত আসতেছে, আমাদের এখানে হলো 350 কিপ প্লাস 275 কিপ সমান কত আসে, 3
দিয়ে 5 625 কিপ, 625 কে। ওকে, 50 কে। এখন আমাদের এখানে বলা আছে বিয়ারিং ক্যাপাসিটি, এরপরে সাইজ বের করার জন্য লাগবে হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি লাগবে। বিয়ারিং ক্যাপাসিটি বলা আছে 4.5 KSF বলা আছে। তাহলে আমরা জানি যে এরিয়া সমান সমান ফুটিং এরিয়া কতটুকু হবে, যে টোটাল লোডকে আমাদের বেরিং ক্যাপাসিটি দিয়ে ভাগ করতে হবে। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে এই লোডটা, এই যে সার্ভিস লোডটা বললাম, আমাদের এই লোডটা আসছে কিন্তু জাস্ট ফুটিং এর টপে আসছে, কিন্তু আমাদের ফুটিং সাইজ বের করার জন্য আমাদের কিন্তু আরো একটা লোড ক্যালকুলেশন করতে হবে। সেটা হচ্ছে যে এই যে ফুটিং এর সাইজ বা ডেপথ যাই হোক না কেন, তার তো একটা বড় একটা ওয়েট আছে, সেলফ ওয়েট আছে। যদি 13 ফিট বা 14 ফিট বাই 14 ফিট একটা ফুটিং হয় এবং তার ডেপথ যদি 2 ফিট হয়, তাহলে হিউজ একটা লোড আসবে। এবং এই ফুটিংটা তৈরি হওয়ার পর কিন্তু আমরা মাটি দিয়ে কি করে দিই, ভরাট করে দিই। তাহলে ওই মাটিগুলো কার উপর থাকবে, মাটিগুলো কিন্তু ফুটিং এর উপরে থাকবে, অর্থাৎ কলাম বাদ দিয়ে বাকি যে জায়গাটা এরিয়াগুলো আছে এগুলোর উপরে কিন্তু সয়েলটা থাকবে। তাহলে এই সয়েলেরও একটা লোড থাকবে। এই কারণে আমাদের ফুটিং এর এরিয়া বের করার জন্য আমাদের কি করতে হয়, টোটাল লোডটাকে, সার্ভিস লোডটাকে 10% আমরা ইনক্রিজ করে নেব। কারণ আমরা যেহেতু ফুটিং এর সাইজ জানি না, ডেপথ জানি না, এবং সয়েল কতটুকু পড়বে এটা হয়তো আমরা আইডিয়া করতে পারবো, কিন্তু আমরা জানি না। সেই কারণে আমাদের 10%, টোটাল লোডে 10% আমাকে ধরতে হবে। 10% সারচার্জ, 10% সারচার্জ। লোড সমান সমান কত আসবে, 625 10% অফ 625 ইকুয়াল টু 62.5 ইকুয়াল টু 63 কিপ। তাহলে টোটাল লোড আসবে হচ্ছে, টোটাল লোড আসবে টোটাল লোড অন সয়েল, সয়েলের উপরে টোটাল লোড আসবে 625 যোগ 63 সমান 60 60 120। আমরা তো ক্যালকুলেশন করে নেই, 625 যোগ 63 তার মানে 688, 688 কে টোটাল লোড আসবে। আমরা জানি যে এরিয়া সমান সমান লোড ভাগ বেয়ারিং ক্যাপাসিটি। আমরা জানি এরিয়া সমান সমান টোটাল লোড ভাগ আসবে হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি, বিয়ারিং ক্যাপাসিটি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, টোটাল লোড হচ্ছে আমাদের 688 আর বিয়ারিং ক্যাপাসিটি আসছে 4.5। তাহলে ভাগ করে ফেলি, ভাগ হচ্ছে 4.5, 152। তাহলে এটা আমাদের আস্তে আস্তে হচ্ছে
153 SFT। তাহলে আমরা এখান থেকে 152 স্কোয়ার ফিট আমাদের কি লাগবে, এরিয়া লাগবে। অর্থাৎ এরকম একটা এরিয়া লাগবে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি, আমরা টপ ভিউ যদি যাই, টপ ভিউটা যদি যাই, আমরা টপ ভিউ এরকম একটা, এইদিকেও 13 ফিট, এইদিকেও 13 ফিট, 13 ফিট না সরি 153 স্কোয়ার ফিট। এখন একটা এল সমান কত আসবে, এল সমান আসবে হচ্ছে, তারপর একটা যেহেতু স্কোয়ার তার মানে একটা এল ধরে নিই, এল সমান আসবে হচ্ছে 152 রুট করতে হবে, তাই না? 152 রুট করতে হবে। 152 রুট করলে কত আসে, 153 রুট ওভার 153 ইকুয়াল টু 12.4। এল সমান আসে হচ্ছে 12.4। 12.4 কি হবে, এটা কিন্তু আর স্কোয়ার ফিট থাকবে না, ফিট থাকবে। এই জিনিসটাকে আমরা ধরে নেব, আমরা ইকুয়াল ধরে নেব 13, 12.4 কে আমরা 12.5 ফিট আমরা ধরে নেব। আচ্ছা, তাহলে এল যদি 12.5 হয়, আমাদের বি কত আসবে, এল সমান বি সেম আসবে। তাহলে যদি আমরা 12.4, এটাকে আমরা সেফ সাইডে থাকার জন্য আমরা এটাকে 13 দিয়ে দিই, 13.0, এটুকু আমরা 13.0 ফিট। আমরা কিন্তু 12.5ও দিতে পারতাম, কোনো অসুবিধা নেই, আমি 13 দিলাম, ঠিক আছে। এল সমান বি, দুটো সেম। তাহলে আমরা ফুটিং এর যে সাইজটা পাচ্ছি, সেই সাইজটা ধরে নিচ্ছি এই গ্রিন কালারটা, এখান থেকে এটা 13 ফিট, এখান থেকে এটা 13 ফিট। ওকে, তার মানে হচ্ছে আমরা চিন্তা করি এটা হচ্ছে আমাদের 13 ফিট। এখন আমরা একটু অটোক্যাডে যাই, অটোক্যাডে এই জিনিসটা এঁকে ফেলবো আমরা, অটোক্যাডে এই জিনিসটা আমরা এঁকে ফেলবো। তাহলে আমাদের ক্যালকুলেশন করার জন্য ঝামেলা করার কোনো দরকার নাই। আমি এখানে একটা 13 ফিট বাই 13 ফিট একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, স্কোয়ার আঁকলাম, এই 13 ফিট বাই 13 ফিট। তো আমরা ফুটিংয়ের সাইজ আঁকার পরে আমরা কি করব, কলামটাকে বসাই দেবো। আমরা জানি যে অবশ্যই ফুটিংয়ের সেন্টার আমরা আঁকলাম, এই যেটা ফুটিংয়ের সেন্টার এবং কলামের সেন্টার অবশ্যই এক জায়গায় হতে হবে, এক পয়েন্টে মিলতে হবে, উভয়ের সিজি সেম হতে হবে। তো এইভাবে আমরা এখানে প্লেস করব, আমরা সেটা প্লেস করছি, ঠিক আছে। আমরা এটা প্লেস করার পরেও আমি এই যে সেন্টার পয়েন্টটাকে আমরা আমি রেখে দিছি, ঠিক আছে, সুবিধার জন্য। এখন একটু এখানে আসি, আমাদের লাগতো কিন্তু 12.4, কিন্তু আমরা দিলাম 13, তার মানে প্রয়োজনের তুলনায় আমরা সেফ সাইডে থাকার জন্য আমরা ফুটিং সাইজটা বাড়ায় দিছি। ফুটিং সাইজ যখনই বাড়ায় দিলাম, তখনই কিন্তু সয়েলের আপওয়ার্ড যে প্রেশারটা কিন্তু বেড়ে যাবে। সয়েলের যে বেরিং ক্যাপাসিটি আমাদের 5.4 ছিল, 4.5 ছিল, এখন কিন্তু আপওয়ার্ড প্রেশারটা 4.5 থাকবে না। এই জন্য এখন সয়েলের আপওয়ার্ড প্রেশারটা আমরা বের করব। সয়েল আপওয়ার্ড প্রেশার, আপওয়ার্ড প্রেশার সমান হবে, যেহেতু প্রেশার এক ধরনের বেরিং ক্যাপাসিটি, যে আমরা বেরিং ক্যাপাসিটি এরিয়া সমান টোটাল লোড ভাগ বেরিং ক্যাপাসিটি। এবার বেরিং ক্যাপাসিটি বা সয়েল প্রেশার সমান আসবে হচ্ছে উল্টাটা, অর্থাৎ কি আসবে, টোটাল লোডটা এরিয়া ভাগ হচ্ছে টোটাল লোড ভাগ হচ্ছে এরিয়া, টোটাল লোড ভাগ হচ্ছে এরিয়া। টোটাল লোড ভাগ এরিয়া।
টোটাল লোড ভাগ এরিয়া, ভাগ হচ্ছে ফুটিং এরিয়া। ফুটিং এরিয়া এখানে যেহেতু আমরা আপওয়ার্ড প্রেসারটা বের করতে চাই, এই ক্ষেত্রে আমাদের টোটাল লোডটা হবে, এখানে টোটাল লোড অবশ্যই এখানে ব্র্যাকেটে হবে ফ্যাক্টরড লোড। এখানে হবে ফ্যাক্টরড লোড। ঠিক আছে, আপওয়ার্ড প্রেসার বের করার জন্য আমাকে কি করতে হবে, যে লোডটা আমাদের জানা আছে ডেড লোড প্লাস লাইভ লোড, সেটারই ফ্যাক্টরড লোড দিয়ে আমাকে টোটাল লোড বের করতে হবে। তাহলে এই ফ্যাক্টর লোড মানে হচ্ছে আমরা জানি 1.2 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড। এরিয়া তো আমরা জানি, এরিয়া আমরা জানতেছি 13 ফিট বাই 13 ফিট। তাহলে ডেড লোড 350 আর লাইভ লোড হচ্ছে 275 আমরা গুণ করে নেই। ওয়ান পয়েন্ট টু ইন্টু 350 যোগ 1.6 ইন্টু 1.6 হবে এটা। আমরা কিন্তু আগে ডেড লোড এর ফ্যাক্টর ছিল 1.4 ইন্টু ডেড লোড প্লাস 1.7 ইন্টু লাইভ লোড, তবে এখন এটা রিডিউস করে 1.2 ইন্টু ডেড লোড প্লাস 1.6 ইন্টু লাইভ লোড করছে। 6 ইন্টু 275, তাহলে 880 আসে। এখানে আসতেছে হচ্ছে 880 ভাগ 13.169। 880 ভাগ হচ্ছে 169, 5.2। তারপর এখন আসলে হচ্ছে আমাদের 5.2 KSF। আমাদের বেয়ারিং ক্যাপাসিটি ছিল কিন্তু 4.5 KSF, কিন্তু আপওয়ার্ড সয়েল প্রেসার আসলো কিন্তু 5.2 KSF। এটা আমাদের ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগবে। ঠিক আছে, এটা দিয়ে আমরা ব্যবহার করব আপওয়ার্ড সয়েল প্রেসার। এটাই কিন্তু আমরা যখন মোমেন্ট বের করব WL²/2 যদি বলি, এটাই কিন্তু আমাদের আলটিমেটলি এটাই কিন্তু W, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অফ সয়েল, এটা 5.2 KSF, এটা আমাদের লাগবে। এখন 13 ফিট বাই 13 ফিট, এটা আমাদের 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি বাই কত 12 ইঞ্চি আমাদের একটা কলাম, যা উভয়ের সিজি সেম। এখন আমাদের ডেপথ বের করতে হবে। ফুটিংটা 13 ফিট বাই 13 ফিট সাইজ হলে এখন ডেপথটা কত। এই ডেপথ বের করার জন্য আমাদের কিছু ফর্মুলা আছে। ডেপথ বের করার জন্য মোমেন্ট ক্যালকুলেশন করতে হবে, তারপর মোমেন্ট ক্যালকুলেশন করার পর যে ডেপথ আসবে, একটা ডেপথ অ্যাসিউম করতে হবে, ধরে নিতে হবে, ধরে নিয়ে মোমেন্ট বের করতে হবে, তারপরে চেক করতে হবে। কিছু এসএআই কোডের কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা গভর্ন করে কিনা, ফর্মুলাটার সাথে যায় কিনা চেক করতে হবে। যদি আমরা যে ডেপথ ধরবো সেই ডেপথটা যদি সবগুলো কন্ডিশনকে স্যাটিসফাই করে, তাহলে আমাদের সেই ডেপথটা ওকে। এমন কোনো ডেপথ ধরা যাবে না যে এমন বেশি ডেপথ ধরলাম যে সব ক্ষেত্রে সব সূত্রের মধ্যেই সে স্যাটিসফাইড করে, তাহলে কি হবে, তাহলে এটা আমাদের ইকোনমিক হবে না। ডেপথটা তার বেশি হয়ে যাবে, প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যাবে, তখন আমাদের কস্টিং বেড়ে যাবে।
আমরা ভালো ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে দাবি করতে পারবো না। আমাদের দাবিটা হচ্ছে যে আমরা এমন ডেপথ আমরা সিলেকশন করব সেই ডেপথটা সবগুলোকেই স্যাটিসফাই করে কোনো রকমভাবে, যে আমাদের সব সূত্র দ্বারা স্যাটিসফাইড করতে আমাদের 22 ইঞ্চি লাগবে, ডেপথ লাগবে, জি, কিন্তু আমি 36 ইঞ্চি দিয়ে আমি সব কিছুই ধরে নিলাম, তাহলে সবগুলোকে স্যাটিসফাই করবেই। কিন্তু আবার ডিজাইনে যদি আমি 36 ইঞ্চি দিয়ে দিই তাহলে কিন্তু কি ফেল করবে না, সব ঠিক আছে। কিন্তু অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আমরা আমাদের যে ক্যালকুলেশন, আমাদের যে পড়াশোনার যে উদ্দেশ্য, যে সেফটি ফার্স্ট, তারপর ইকোনমিক, ফার্স্ট সেফটি সেকেন্ড ইকোনমিক, কিন্তু আমরা সেফটির দিকটাকে আমরা কনসিডার করলাম না, বাট ইকোনমিক দিক থেকে আমরা কনসিডার করলাম, যে যেখানে লাগে 24 ইঞ্চি সে জায়গায় আমরা 36 ইঞ্চি দিলাম। এটা আমাদের যে ক্লায়েন্ট যারা বাড়ি বানাবে তার কিন্তু খরচ অনেক বেড়ে যাবে, হয়তো সে বুঝবে না, কিন্তু আমি তো বুঝতেছি। তা আমার এখানে ক্যালকুলেশনটাকে এমনভাবে করতে হবে যাতে সবগুলোকেই স্যাটিসফাই করে এবং খরচও যাতে কম হয়। ওকে, তো অ্যাট ফার্স্ট আমরা মোমেন্ট ক্যালকুলেশন করব। তো মোমেন্ট ক্যালকুলেশন কেন করব এবং কিভাবে করব? এখন শিক্ষার্থী বন্ধুরা তুমি দেখো যে আমরা যদি এটা আমাদের কলাম আর এটা আমাদের ফুটিং, কলামের নিচে ফুটিংটা আছে, এখন এটাকে তোমরা একটু উল্টা করে চিন্তা করো, যে আমরা এটাকে ছাতা, এখন এটাকে ঘুরায় নাও, তাহলে একটা রেক্ট্যাঙ্গেল ছাতা হয়ে গেল, যে ছাতাটা যদি আমরা চিন্তা করি এরকম একটা ছাতা হয়ে গেল। এরকম একটা ছাতা হয়ে গেল, তাই না? আমরা যদি চিন্তা করি, তাহলে যদি তাই হয় এটা কলাম, এটা হচ্ছে আমাদের ফুটিং, এটাকে জাস্ট উল্টা করে ধরলাম, ঠিক আছে? উল্টা করে ধরলে আমরা এখন কি দেখতে পাচ্ছি, যে এটা আমাদের সাপোর্ট, বা এই কলামটা আমাদের এটা আমাদের ফুটিং, আর এই ফুটিং এর উপরে কি লোড আছে? এই ফুটিং এর উপর লোড আছে হচ্ছে এই ফুটিং এর উপর আমাদের একটা লোড আছে একটা, সেটা কি? অবশ্যই সয়েলের প্রেসার। আমাদের সয়েলের প্রেসার, এই যে আমরা একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, ওখান থেকে নিচের দিকে একটা করে কি আসবে? সয়েলের প্রেসার আসবে। সোজা কথা এটা সয়েল। তাহলে এই সয়েলের প্রেসারটা পড়ছে কার উপরে? আমাদের এই ফুটিং এর উপরে। আমরা একটা সলিড ইয়ে দিয়ে দিই, এটা আমাদের ফুটিং, এটা হচ্ছে আমাদের সয়েল, ঠিক আছে? এই গ্রিনটা হচ্ছে সয়েল। এই সয়েলটা আমাদের লোড দিচ্ছে কার উপরে? এই যে ব্লু কালারের ফুটিংটা আছে, সেই ফুটিং। তাহলে নিশ্চয়ই এখানে কি হবে? এই যে ফুটিংটা, কিন্তু এটা যদি আমাদের কলাম হয়, কলামটা সাপোর্ট, এই ফুটিং এর এই অংশটুকু কলাম থেকে যে বাম পাশে, এটা কি অবশ্যই দুই পাশে কিন্তু এটা হ্যাঙ্গিং অবস্থায় আছে, দুই পাশ না, আলটিমেটলি চতুর্দিকে, এটা ছাতা চিন্তা যদি করি, চতুর্দিকে কিন্তু এটা হ্যাঙ্গিং অবস্থায় আছে, তাই না? এটা হ্যাঙ্গিং অবস্থায় আছে। হ্যাঙ্গিং অবস্থায় থাকা মানে কি? এটাকে বলা হয় ক্যান্টিলিভার, এটাকে বলা হয় ক্যান্টিলিভার। তাহলে আমাদের অবশ্যই এটা হচ্ছে আমাদের ক্যান্টিলিভার। এই অংশটুকু আমাদের ক্যান্টিলিভার, এই অংশটুকু ক্যান্টিলিভার, এই অংশটুকু ক্যান্টিলিভার, কারণ চতুর্দিকে পুরো জিনিসটা কিন্তু ক্যান্টিলিভার অবস্থায় আছে। লোডটা হচ্ছে সয়েলের লোড। তাহলে আমরা যদি চিন্তা করি, অবশ্যই এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কিন্তু ক্যান্টিলিভারটা কি বেন্ড হয়ে ভাঙার চেষ্টা করবে, যদি বেন্ড হয়ে ভাঙার চেষ্টা করে, তাহলে এর দেখতে কেমন হবে? এটা দেখতে হবে এরকম,
আমরা যদি চিন্তা করি আমরা এই ফুটিংটাকে আমরা এইভাবে চিন্তা করি, এই ফুটিংটাকে আমরা প্ল্যানটাকে উল্টায় নিলাম, এটা হলো আমাদের উপরে চলে গেল এই ফুটিংটা, এটা হচ্ছে আমাদের কলাম। তাহলে এখানে কি ইফেক্ট আসবে? এখানে লোড আসার কারণে ইফেক্ট আসবে কি, এখান থেকে এই রকম করে এটা উপর থেকে লোড আসার কারণে, উপর থেকে লোড আসার কারণে আমরা একটু লোড দিয়ে দেই, আমরা একটু লোড দিয়ে দেই। এটাকে নাল করতে হবে, নালটা গেল কোথায়? এরকম করে আমাদের সয়েলের প্রেসার থাকবে। এই সয়েলের প্রেসারটা থাকার কারণে এখানে যেহেতু কলাম সাপোর্ট আছে, এই বিন্দুর সাপেক্ষে এইটুকু যেহেতু হ্যাঙ্গিং অবস্থায় আছে, এটা কিন্তু এরকম করে কি বেন্ড হবে, ঠিক আছে, বেন্ড হবে। তাহলে মোমেন্টাম, এই যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড আর হচ্ছে এই মোমেন্টামটা হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত মোমেন্টাম, ঠিক আছে। এটা মানে কি, কলামের ফেস থেকে। এখন আমরা চলে যাব অটোক্যাডে, চলে যাই। তার মানে যদি এইদিকে যদি চিন্তা করি, আমরা এইদিকে যদি চিন্তা করি, যে এই অংশটুকু বেন্ড হবে কি কলামের ফেস থেকে, এটার সাপেক্ষে। আচ্ছা, এখন আমরা যদি দেখি, যদি এটা উপরে থাকে, যদি এটা উল্টে ছাতার মতো করে চিন্তা করি, তাহলে কিন্তু নিচ দিকে কিন্তু বেন্ড হবে। বাট বাস্তবে কি তাই? বাস্তবে কিন্তু আমাদের তা না। বাস্তবে হচ্ছে আমাদের, আমি এটা আরেকটু আঁকাচ্ছি, আবার একটা এঁকে নেব। আলটিমেটলি কিন্তু আমাদের এই লোডটা কিন্তু এরকম না, গ্রুপ করে নেই, যা ঘুরাই নেই। আলটিমেটলি কিন্তু আমাদের লোডটা কিন্তু এরকম, আমাদের ফুটিং যেহেতু বেজে আছে, মাটিতে আছে, আলটিমেট লোডটা কিন্তু এরকম। যদি এরকম যদি হয়, এটা আমাদের যদি ফুটিং হয়,
এটা আমাদের ফুটিং, তাই না? তাহলে এই দিকে লোড হলে কি হবে, এখানে আমাদের যে ডিফ্লেকশনটা আসবে সেটা কিন্তু এরকম। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাস্তবে আসবে কিন্তু এরকম একটা ফিগার আসবে। এইরকম করে সে বেন্ড করে ভাঙার চেষ্টা করবে, তার সাপেক্ষে কলামের ফেস, যেটা ফেস থেকে করতে হবে। কিন্তু আমরা আমাদের এই যে এরকম যে বেন্ডিংটা হবে, এই বেন্ডিংটা হতে দেওয়া যাবে না। আমাদের কাজটাই হচ্ছে, আমার ডিজাইনের উদ্দেশ্য হচ্ছে যে এরকম বেন্ডিং আসবে, আমাদের এই বেন্ডিংটাকে আমাদের প্রোটেক্ট করতে হবে, এই বেন্ডিংটা যাতে না আসে। তাহলে কি করতে হবে, এবার আমরা আসি, এবার আমরা একটু এই ফুটিংটাকে, ফুটিং ডেপথটা আমরা এরকম একটা ডেপথ দিয়ে দিই, এরকম একটা ডেপথ দিয়ে দিই। এরকম ডেপথ যদি দেই, আমরা একটা ফুটিং আঁকবো এরকম করে, এখান থেকে এই 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 আমাদের এরকম ফুটিংটা আলটিমেটলি একটা লাইন হবে না, আমাদের 3D এরকম লাইন হবে একটা। তাহলে এই বিমটাকে, এই ফুটিংটাকে এরকম করে বাঁকানোর চেষ্টা করবে। বাঁকানোর চেষ্টা করলে কি হবে, চেষ্টা করলে আমাদের উপরের ফেসে এখানে কম্প্রেশন হবে আর নিচে হবে টেনশন। এখানে হবে কম্প্রেশন, এই ফেসে হবে কম্প্রেশন, আর এই ফেসে হবে হচ্ছে আমাদের টেনশন। এই ফেসে হবে আমাদের টেনশন। কোনো কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমার মনে হয় এর চেয়ে আর বুঝাতে পারবো না আমি। উপরে হবে কম্প্রেশন, নিচে হবে টেনশন। তাহলে যেহেতু এটা নিচের দিকে টেনশন কাজ করে, তাহলে আমাদের রড কোথায় প্লেস করতে হবে? রড আমাদের অল টাইম আমরা জানি যে যদি কোনো মেম্বারের যে জায়গায় টেনশন কাজ করে, যে সমস্ত জায়গায় টেনশন কাজ করে, সেই সমস্ত জায়গায় টেনশনের কারণে যদি কনক্রিট ফেটে যায়, সেই কারণে ওই জায়গাগুলোতে আমাদের অবশ্যই রেইনফোর্সমেন্ট দিতে হবে। কারণ রেইনফোর্সমেন্টের কাজই হচ্ছে সেই টেনশনটাকে তার নিজে করে নেওয়া। ঠিক আছে, একজনের দুঃখ আরেকজন যেমন শেয়ার করে, সেরকম কনক্রিট ফেটে যাওয়ার চেয়ে রড এসে সে কী করবে, কনক্রিটকে বাঁচাবে। ঠিক আছে, কনক্রিট তোমার যে কষ্টটা, ফেটে যাওয়ার যে কষ্টটা, বুক ফেটে যাচ্ছে, আমি তোমার টেনশনটা আমি নিচ্ছি, তুমি আমাকে ওই জায়গায় প্লেস করে দাও। ঠিক আছে, সেই কারণে রড দিতে হবে। ওকে, আচ্ছা, এবার আমাদের অনেকেই এই জিনিসটা বুঝতে পারে না, বিশেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছে ছেলেপেলেরা, এদের একটু মেধা সবার ভালো থাকে না, এরা অনেক সময় আর্টস থেকে আসে, কমার্স থেকে আসে, সেই কারণে তারা হয়তো বা বুঝতে পারে না। তাহলে আমরা উঠে দিলাম। এখন এই যে টেনশন জোনে যে পরিমাণ সয়েলের আপওয়ার্ড প্রেশার আছে, আপওয়ার্ড প্রেশারটা থাকার কারণে আমাদের ফুটিংয়ে এই জায়গায় টেনশন কাজ করবে। তাহলে আমাকে অবশ্যই 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 আমাকে আমাকে নিচে ফুটিংয়ের নিচে ক্লিয়ার কভার রেখে আমাকে রড প্লেস করতে হবে। ঠিক আছে, আমাদের কিন্তু এখানে কলাম আছে, আমরা কিন্তু এখানে কিন্তু আমাদের কলাম আছে, সেই কারণে কলামের ভিতরে তো ফাটতে পারবে না, ফাটবে হচ্ছে, সে ফাটার চেষ্টা করবে এই জায়গায়। আর এই এই যে রডটা আছে, এই রডটা কিন্তু কলামের এখানে দিতে হবে, কিন্তু এই রডটা কিন্তু আলটিমেটলি কিন্তু এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যাবে, ওই প্রান্তে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের
বটমে আমাদের রেইনফোর্সমেন্ট দিতে হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে ক্যান্টিলিভারটার কারণে, ক্যান্টিলিভার যেহেতু আপওয়ার্ড প্রেসার দিচ্ছে, যে ফুটিং এর যাই ডেপথ হোক না কেন, তাহলে তার নিচে আমাদের রেইনফোর্সমেন্ট দিতে হবে, অবশ্যই নিচে রেইনফোর্সমেন্ট দিতে হবে। উপরে যদি রেইনফোর্সমেন্ট আমরা দেই, কোনো কারণে আমি উপরে দিলাম বা এখানেও দিলাম ওখানেও দিলাম, এটাই আমি কপি করে নিয়ে যাই। উপরেও দিলাম, তাহলে আমাদের কি লাভ হলো? উপরে তো আমাদের কম্প্রেশন, উপরে তো কোনো টেনশন নাই, যেখানে টেনশন নাই সেখানে আমার রেইনফোর্সমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর এখানে আমাদের মিনিমাম রেইনফোর্সমেন্টের বিষয়ে কোনো কিছু বলা নাই, যে ফুটিং এর আইসোলেটেড ফুটিং এ আমাদের মিনিমাম রেইনফোর্সমেন্ট দিতে হবে এরকম, যে লাগে না তাও দিতে হবে, উপরে লাগে না, উপরে লাগে না এবং দেওয়ার প্রয়োজন নাই, দেবো না দেবো না দেবো না দেবো না দেবো না, ঠিক আছে, এটা দেবো না। যদি আমরা দিই তাহলে কি মানুষ মনে করে যে ও আমরা দুই ডবল লেয়ার রড দিছি, আমি অনেক মজবুত করছি। আমাকে অনেকে প্রশ্ন করে, ভাইয়া আমি তো 2 লেয়ারের রড দিছি, হ্যাঁ, দিয়ে বাহাবা বাহাবা নেওয়ার চেষ্টা করে, আমি অনেক খরচ করছি, আমি অনেক কোয়ালিটি কন্ট্রোল করার চেষ্টা করছি, আমি কন্ট্রাক্টর যা বলে, ডিজাইনার যা বলে তার চেয়ে বেশি বেশি রড দিচ্ছি, সুতরাং আমার বিল্ডিংটা অনেক মজবুত, অনেক শক্তিশালী, অনেক স্ট্রেংথি হচ্ছে। যে আমি মনে করি যে আমি তাদেরকে বলি যে না, তুমি অপচয় করছো, ইউ আর নট এ গুড ম্যান, তুমি ভালো মানুষ নাও। টাকা আছে বলেই তুমি যে রড বেশি দিয়ে বিল্ডিংটাকে মজবুত করবা, সেটা তুমি করতে পারো না, তুমি অপচয় করছো, তুমি অপচয়কারী লোক। ঠিক আছে, সুতরাং আমরা এখানে রড দেব না। ওকে, রড শুধু এখানে হবে। একটা দিক ক্লিয়ার, কোথায় রড হবে। এরপর আসি ডেপথ, এরপর আসি হলো ডেপথ। কারণ এই ডেপথটা কত, এই ডেপথটা কত হবে, এই ডেপথটা কত, এই ডেপথটা আমরা বের করবো হচ্ছে মোমেন্ট থেকে। এই যে এখানে যে মোমেন্টটা, এই যে এটা যে বাঁকবে, এই যে বাঁকবে, এইটা কি মোমেন্টের কারণেই বাঁকবে। তো এই মোমেন্টটা কত, এই মোমেন্টটা কত, সেই মোমেন্ট থেকে আমরা ডেপথ বের করব, মোমেন্ট থেকে আমরা ডেপথ বের করব, মোমেন্ট থেকে, মোমেন্ট থেকে আমরা ডেপথ বের করব। মোমেন্ট থেকে ডেপথ বের করার সুন্দর সূত্র আছে, মোমেন্ট সমান সমান, দেখতে হবে সূত্রটা কি আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা ডেপথ বের করব। ডেপথ বের করার পরে তাতেই কাজ শেষ হলো না, এটাকে আবার চেক করতে হবে যে এসিআই কোড যে ফর্মুলাগুলো দিয়েছে ওই সবগুলো ফর্মুলা স্যাটিসফাই করে কিনা। যদি স্যাটিসফাই করে তাহলে ওকে, আর যদি স্যাটিসফাই না করে তাহলে আমাকে মোমেন্ট ডেপথ আরো চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, চেঞ্জ করতে হবে। তো এরপর আমরা যাব ডেপথ বের করার জন্য মোমেন্ট ক্যালকুলেশন করব। ঠিক আছে, মোমেন্ট ক্যালকুলেশন করার জন্য কি লাগবে, মোমেন্ট ক্যালকুলেশন করার জন্য আমাদের অবশ্যই ফর্মুলাটা হচ্ছে, আচ্ছা আমরা একটু ফর্মুলাতে যাই। আচ্ছা, তাহলে আমরা এখন মোমেন্ট বের করব। এই মোমেন্ট সমান সমান যেহেতু ক্যান্টিলিভার এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, সেই কারণে মোমেন্ট সমান সমান আসবে হচ্ছে, মোমেন্ট কি আমরা এম বলবো, এম সমান ডাব্লিউ এল স্কোয়ার বাই 2, ডাব্লিউ এল স্কোয়ার বাই 2, ডাব্লিউ এল স্কোয়ার বাই 2, ডাব্লিউ এল স্কোয়ার বাই 2। এটা হচ্ছে 1 ফিটের জন্য। আমরা চিন্তা, যদি আমরা এখন ফুটিং যদি চিন্তা করি, আমরা এখান থেকে একটা 1 ফিটের একটা স্ট্রিপ নেব,
যে কোনো অংশই হোক না কেন ডাব্লিউ আমরা চিন্তা করি এখান থেকে 1 ফিটের একটা স্ট্রিপ নেব আমরা 1 ফিটের একটা স্ট্রিপ নেব 1 ফিটের একটা স্ট্রিপ যদি নেই তো ডাব্লিউ এল স্কোয়ার বাই 8 1 ফিটের স্ট্রিপ এরকম করে পুরোটার জন্য কত মোমেন্ট আসবে আমরা বের করবো তাহলে মোমেন্ট হচ্ছে ডাব্লিউ এল স্কোয়ার বাই 8 এল কত হবে এল হবে হচ্ছে এই ফেস থেকে এই দূরত্ব এল অথবা এই দিক থেকে নিলে এখান থেকে এটা হবে এল এটা আমাদের ক্যালকুলেশন এই টোটাল লেন্থ থেকে অর্ধেক করতে হবে অর্ধেক থেকে আবার কলামের 50% বাদ দিতে হবে এগুলো কাহিনী করার চেয়ে আমরা যদি অটোক্যাডে যদি চট করে ড্রয়িংটা করে থাকি তাহলে আমরা কি করব আমরা এখান থেকে মাপ নেব সরাসরি মাপ নেব যে এই পাশ থেকে কত 6 এই পাশ থেকে 5.3 5.25 ফিট তাহলে আমাদের এল যদি বড় হয় তাহলে মোমেন্ট তো অবশ্যই এল এর উপর ডিপেন্ড করবে যেই এলটা বড় মোমেন্টামটা বড় সেই মোমেন্টটা মানে ম্যাক্সিমাম মোমেন্টটা আমরা বের করব আমরা এই দিকে মোমেন্টটা না বের করে এই দিকে মোমেন্টটা বের এইদিকে আর এইদিকে সেম জিনিস এইদিকে মোমেন্টটা বের করব কারণ এলটা এখানে বড় ঠিক আছে তাহলে আমরা আসি এবার আমরা এই যে ক্যালকুলেশন বইয়ের কিন্তু ক্যালকুলেশন এভাবে আছে এখান থেকে 13 ফিটের অর্ধেক হলো 6.5 ফিট 6.5 ফিট থেকে এইদিকে হচ্ছে আমাদের কলামের অর্ধেক 30 ইঞ্চি কলামের অর্ধেক 15 ইঞ্চি সেটা বাদ দিতে হবে এত ঝামেলা করার দরকার নেই অটোক্যাড হলেই আমাদের চলবে অটোক্যাডটাকে ব্যবহার করা আমাদের শিখতে হয় ভালোভাবে জানতে হবে তাহলে আমরা এইরকম 1 ফিটের স্ট্রিপের আমরা মোমেন্ট বের করব ডাব্লিউ এল স্কোয়ার বাই ডাব্লিউ এল স্কোয়ার বাই 2 ডাব্লিউ এল স্কোয়ার বাই ডাব্লিউ হচ্ছে আমাদের কত আপওয়ার্ড প্রেসার ঠিক আছে আপওয়ার্ড প্রেসার আপার প্রেসার কত 5.2 ডাব্লিউ এটা কিন্তু কেএসএফ ডাব্লিউ গুণন ডাব্লিউ এল এল হচ্ছে আমাদের 6 এল স্কোয়ার 6 গুণন 6 ডাব্লিউ এল স্কোয়ার বাই 2 বাই 2 আমরা এখানে টোটাল মোমেন্টটা বের করতে চাই আচ্ছা এটা আগে বের করে নেই সমান সমান 6 5.2 গুণন 36 ভাগ 2 আমরা যেহেতু এটা 5.2 কিপ ফিট এটাকে আমরা এখন এটা হচ্ছে 93.6 কিপ ফিট 93.6 গুণন 12 দিয়ে গুণ করব হচ্ছে ইঞ্চিতে করার জন্য আবার 1000 দিয়ে গুণ করব হচ্ছে আমরা পাউন্ড ইঞ্চি করার জন্য ঠিক আছে গুণন হচ্ছে 12 দিয়ে গুণ করব হচ্ছে ইঞ্চি নেওয়ার জন্য আবার 1000 দিয়ে গুণ করব হচ্ছে আমরা আচ্ছা তো 1123 1000 দিয়ে গুণ করার দরকার নাই তাহলে আসলো হচ্ছে 1123 কিপ ইঞ্চ ঠিক আছে কিপ ইঞ্চ আমাদের সর্বোচ্চ মোমেন্ট আমাদের এই সাইড দিয়ে আসবে যেহেতু এলটা এখানে বেশি এরপরে আমরা যদি টোটাল মোমেন্টটা বের করতে চাই এই ফেসে মোমেন্টটা কত টোটাল মোমেন্টটা কত তাহলে আমাদের এটা 1 ফিটের জন্য বের করছি টোটাল লেন্থ দিয়ে আমাদের গুণ করতে হবে টোটাল লেন্থটা কত 13 ফিট এটা হচ্ছে কিপ ইঞ্চি পার ফিটে এটা টোটাল মোমেন্ট আসবে 1123 গুণন 13 ফিট সমান গুণন 13 14600
600 কিপ ইঞ্চ, ঠিক আছে, টোটাল মোমেন্ট। আচ্ছা, এখন আমরা এটা পুরো লেন্থের জন্য বের করছি, পুরো লেন্থের জন্য বের করার দরকার নেই। আমরা প্রতি ফিটের জন্য কতটুকু মোমেন্ট আসে, প্রতি ফুটের জন্য কতটুকু মোমেন্ট আসে সেটা আমরা বের করব। এটা এক ফিটের জন্য এক ফিট স্ট্রিপের জন্য কতটুকু মোমেন্ট আসছে সেটা বের করব, এবং আমরা এই এক ফিট স্ট্রিপের জন্য যে পরিমাণ স্টিল লাগবে আমরা টোটাল লেন্থে গুণ করলে সেই পরিমাণ আমরা স্টিল প্রোভাইড করব। শুধু আমাদের এক ফিট স্ট্রিপ দিয়ে ক্যালকুলেশন করলেই হবে। আর এই এক ফিট স্ট্রিপের যখন মোমেন্ট পেয়ে গেলাম, এটাকে আমরা চিন্তা করতে, এটা একটা বিম, এটা একটা বিম চিন্তা করতে পারি। তাহলে আমাদের এক ফিটের জন্য মোমেন্ট আসছে 1123 কিপ ইঞ্চ এক ফিটের জন্য। এখন এইটাকে আমরা এখন চিন্তা করব, এটাকে আমরা বিম চিন্তা করব। এটাকে আমরা বিম চিন্তা করব। এটা একটা কত ফিট বিম? এটা আমাদের 13 ফিট, 6 ফিট ক্যান্টিলিভার ছিল, 6 ফিটের একটা বিম চিন্তা করব আমরা। 6 ফিটের বিম চিন্তা করব। এটা 6 ফিটের একটা বিম। ফিটের একটা বিম, 6 ফিটের যে বিম চিন্তা করি, তাহলে বিমের যে আমরা ক্যালকুলেশন, বিমের যে মোমেন্ট ক্যালকুলেশন, বিমের যে রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন আমরা সেম চিন্তা করতে পারি। তো আমরা একটা বিম ডিজাইন, তারপরে হলো কলাম ডিজাইনের জন্য আমার এক্সেলে ফর্মুলা করা আছে, আমরা সেই ফর্মুলায় চলে যাব। 1123 কিপ ইঞ্চ, আমরা এক্সেলে চলে যাব। এক্সেলে বিম ডিজাইন, বিম ডিজাইন এখানে বলা হচ্ছে যে আমরা কি পরিমাণ কনক্রিট স্ট্রেংথ ধরবো, কি পরিমাণ স্টিল আমরা ব্যবহার, কি স্ট্রেংথ স্টিল ব্যবহার করব। আমরা যদি কনক্রিটটা যদি আমরা যদি স্টোন দিয়ে ব্যবহার করতে চাই, তো কমপক্ষে 3 এবং ভালোভাবে 3.5 ধরা যায়, বা 3.5 অনেক সময় আনা যায় না, আমি 3.5ই ধরলাম। 60 গ্রেড রড দিলাম, দিয়ে এখানে আমাদের ফর্মুলা আছে যে আমাদের যদি 1 ফিট স্ট্রিপ, এই জন্য বিম, ওটাকে বিম চিন্তা করতেছি 12 ইঞ্চি একটা বিমের স্ট্রিপ, এবং এর ডেপথ ধরে নিচ্ছি আমি 24 ইঞ্চির ডেপথ ধরে নিচ্ছি। এটা অ্যাজাম্পশন। 24 ইঞ্চি এটা হচ্ছে অ্যাজাম্পশন, 24 ইঞ্চি হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। 24 ইঞ্চি যদি ধরি, অটোমেটিক ডেপথ 3 ইঞ্চি, ইফেক্টিভ ডেপথ 3 ইঞ্চি কম আসবে। 3 ইঞ্চি কম হলে যেহেতু এটা ফুটিং, তাহলে আমাদের 3 ইঞ্চি ক্লিয়ার কভার, আর যদি ধরে নিই 1 ইঞ্চি 3.5 হবে, 3.5 হবে। 24 ইঞ্চি যদি আমার থিকনেস হয়, তাহলে 20 হবে আমাদের ইফেক্টিভ ডেপথ। এবং এই মোমেন্টটা আমরা ওখান থেকে এনে দিয়ে দেব WL²/2 করে, যেটা পেলাম আমরা সেটা কত? 1123 কিপ ইঞ্চ, 1123 কিপ ইঞ্চ। এখানে আমরা 1123 কিপ ইঞ্চ দেব। এখন এটা যারা ইঞ্জিনিয়ার তাদের এটা নিজেদের ইচ্ছা করে, এটা নিজেদের কনসেপ্ট দিয়ে এটা বানানো দরকার। এটা দিলে কি হচ্ছে, এটা আমাদের 3.5 অটোমেটিক এটার সাথে আসবে 3.5, এটা আমরা জানি, এটা জানি। রো বি আমরা জানি, রো কতটুকু অ্যাপ্লাই করব, রো মিনিমাম কত, রো ম্যাক্সিমাম কত। রো মিনিমাম হচ্ছে 200/FY, আর রো ম্যাক্সিমাম হচ্ছে 75% অফ ব্যালেন্স স্টিল রেশিও। আচ্ছা, এটা দেওয়ার পর অটোমেটিকই আমরা দেখতেছি যে আমরা ওই 1 ফিট স্ট্রিপের থিকনেস যদি আমরা 24 ইঞ্চি দেই, 1 ফিট স্ট্রিপের থিকনেস যদি 24 ইঞ্চি দেই, এবং মোমেন্ট যদি ওখানে 1123 আসে, তাহলে
ওই স্ট্রিপের মোমেন্ট ক্যাপাসিটি আসতেছে 4593 কিপ ইঞ্চ। আমাদের হচ্ছে 1123 আমাদের আসতেছে, কিন্তু আমি যদি এই থিকনেস দেই তাহলে মোমেন্ট ক্যাপাসিটি অনেক গুণ বেশি। এখানে বলা হচ্ছে রিমেইনিং 3345, আমার লাগে হচ্ছে 1123 কিপ ইঞ্চ। আমার ওই কনক্রিটের 1 ফিট স্ট্রিপের ক্যাপাসিটি হচ্ছে 4500 সামথিং। এই জন্য আমাদের এত থিকনেস দেওয়া যাবে না। আমরা এখানে 20 ইঞ্চি দেই থিকনেস। 20 ইঞ্চি দিলে আমাদের এটা ক্যাপাসিটি কমে গেল 2975, তারপর অনেক বেশি। এটাকে আমরা 15 ইঞ্চি করে দেই। 15 ইঞ্চি যখনই করে দিলাম তখন এটা চলে আসলো কত 1445, যেটা আমাদের লাগবে যা তার কাছাকাছি। তারপরও আমাদের এক্সট্রা মোমেন্ট আছে, বেশি আছে। আমি 14 ইঞ্চি দিয়ে দিই, ট্রায়াল বেসিসে 14 ইঞ্চি করে দিলে আমাদের এখানে আসে 1205, লাগবে আমাদের 1123। ঠিক আছে, আরো 1 ইঞ্চি কমাই দিই, 23 করে দিই। যখনই 23 করে দিব তখন আসলে হচ্ছে আমাদের যা দরকার তার চেয়ে কম ক্যাপাসিটি হয়। ওই কনক্রিটের ক্যাপাসিটি হয় মাত্র 986, কিন্তু আমাদের লাগবে হচ্ছে 1123। তার মানে 13 ইঞ্চি দেওয়া যাবে না, এটাকে 14 ইঞ্চি করে দিই। 14 ইঞ্চি করলেও আমাদের হচ্ছে না, 14 ইঞ্চি করলেও হচ্ছে না। এখানে 1123, এখানে 1205, এখানে 0.9 একটা ফ্যাক্টর আছে, সেই কারণে এটা হবে না। এটা আমাদের 15 ইঞ্চি দিতে হবে, 15 ইঞ্চি। এখানে মাইনাসটা আমাদের লাগবে, হ্যাঁ, এই মাইনাসটা লাগবে। তার মানে 15 ইঞ্চি দিলে আমাদের এক্সেস মোমেন্ট ক্যাপাসিটি থাকে 198। তার মানে আমরা মোমেন্ট থেকে যে ডি পাচ্ছি সেটা হচ্ছে 15 ইঞ্চি। মোমেন্ট থেকে WL²/2, এই মোমেন্ট থেকে যে আমরা ইয়ে পাচ্ছি, ডেপথ পাচ্ছি, ডি মানটা পাচ্ছি হলো 15 ইঞ্চি। এবং যদি এটাই যদি বিমি হতো তাহলে আমাদের স্থির দেওয়া লাগতে হচ্ছে 2.58। এখানে সূত্র একটা আছে, আমি দিয়ে দেব, বিম ক্যালকুলেশনের সূত্রটা। 15 ইঞ্চি দিয়ে আমরা মোমেন্ট ক্যালকুলেশন করে দেখলাম 15 ইঞ্চি ডেপথ লাগে। এখন এই 15 ইঞ্চি ডেপথটা দিয়ে এসিআই কোডের যে আরো ফর্মুলা আছে, টেয়ার আছে, সেগুলোকে কভার করে কিনা সেটা এখন আমাদের দেখতে হবে। হ্যালো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখলাম যে আমাদের এটাকে যদি স্ট্রিপ বিম 1 ফিটের বিম ধরে চিন্তা করি তাহলে আমাদের ডি আসে হচ্ছে অনলি 15 ইঞ্চি। আমি ডি সমান ডি সমান 15 ইঞ্চ। তাহলে টি সমান কত আসবে? টি সমান আসবে 15 সঙ্গে আরো 3 ইঞ্চি ক্লিয়ার কভার প্লাস হাফ ইঞ্চি রডের ডায়ামিটার, তাহলে 4 ইঞ্চি ধরে নেই, 19 ইঞ্চি। 19 ইঞ্চি আমাদের থিকনেস আসতেছে হচ্ছে মোমেন্ট থেকে। এখন আমাদের দেখতে হবে যে এই টি বা এই ডিটা 15 ইঞ্চি দিয়ে আমাদের অন্য এসিআই এর যে সূত্রগুলো এটা কভার করে কিনা। আমরা এখন সেদিকে যাচ্ছি। ওকে, এই জিনিসটাকে আমরা কপি করে আমরা এখন এখানে নিয়ে আসি। একটু বড় করে নিচ্ছি। এখন আমাকে এসিআই কোড বলছে তুমি দুটো চেক করো, একটা হচ্ছে ওয়ান ওয়ে অথবা ওয়াইড বিম বলা হয়, ওয়ান ওয়ে অথবা ওয়াইড বিম চেক এর যে ফর্মুলাটা আছে সেটা চেক করে দেখো যে ওয়ান ওয়ে অ্যাকশন বা ওয়ান ওয়ে অ্যাকশন ওয়াইড বিম অ্যাকশনে যে পরিমাণ ডি বলার কথা, যে পরিমাণ ডি লাগবে তার চেয়ে বেশি আছে কিনা, আর ইকুয়াল আছে কিনা, তার চেয়ে কম দেওয়া যাবে না। যেমন এখানে আমাদের এসিআই কোড বলতেছে যে আমাদের এই ফর্মুলার মাধ্যমে আমাদের যে এখানে যে ডি আছে এই ডিটা বের করতে হবে। আমাদের এই ডিটা আমাকে বের করতে হবে। এই ডি বের করে দেখবো যে এই ডিটা আমাদের 15 ইঞ্চির চেয়ে ছোট আছে না বড় আছে। ঠিক আছে, যদি আমাদের এই ডিটা 15 ইঞ্চির কম আসে তাহলে আমরা ধরে নেব যে এই চেকটা ওকে। ঠিক আছে, তো এইটা চেক করার জন্য আমাদের দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে যে এগুলো কিন্তু আলটিমেটলি সব শেয়ার। ঠিক আছে, এখানে কিউ ইউ গুণন
ট্রিবিউটারি এরিয়া। কিউ ই হচ্ছে সয়েলের আপওয়ার্ড প্রেশার, যেটা আমরা 5.7 জানি, এবং এ কোনটা আমাদের সেটা বের করতে হবে। এ হচ্ছে আমাদের ওয়ান ওয়ে বা ওয়াইড বিম সেকশনটা এই ধরনের একটা সেকশন হয়। আউট থেকে এই ধরনের একটা সেকশন হবে, এরকম একটা এরিয়া আসবে, যে এরিয়াটা অবশ্যই বলা থাকবে যে ফেসে আমরা দেবো সেই ফেস থেকে ডি দূরত্বে, অর্থাৎ আমি যদি এটাকে এদিকে কপি করে নিয়ে আসি, এখান থেকে এই দূরত্বটা, এখান থেকে এই দূরত্বটা হবে হচ্ছে ডি। এই দূরত্বটা হবে ডি। তাহলে এখান থেকে এই দূরত্ব যদি ডি হয়, ডি হলে আমাদের এই ট্রাইবুটারি এরিয়াটা বলতেছে যে এই ব্ল্যাক অংশের এরিয়াটা কত। এই ব্ল্যাক অংশের এরিয়া এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের, এটা ইয়েলো কালার দিয়ে দিই, ভালো লাগবে দেখুন, এটা হচ্ছে আমাদের এ। এই এ বের করার জন্য কি লাগবে, এ সমান সমান আমরা কিন্তু জানি এটা 13 ফিট, এটা কিন্তু আমাদের 13 ফিট ইন্টু আমাদের এইটুকু। এগুলো এই ডাইমেনশন বের করার জন্য আমাদের সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে অটোক্যাড। ঠিক আছে, এগুলো আমার আপাতত দরকার নাই, আমি এটাও দরকার নাই, এটাও দরকার নাই। আমরা কিন্তু ডি জানি কত, ডি হলো আমাদের 15 ইঞ্চি। তাহলে এখান থেকে 15 ইঞ্চি একটা অফসেট নেব, অফসেট 15 ইঞ্চি, এখান থেকে পেয়ে গেলাম 15 ইঞ্চি দূরে। তাহলে আমাদের ওই যে ব্ল্যাক এরিয়াটার কথা বলছিলাম, সেই ব্ল্যাক এরিয়াটা আলটিমেটলি হবে হচ্ছে এই অংশটা, এই অংশটা। এটা আর আমাদের প্রয়োজন নেই, আমরা অফসেট নিয়ে এটা বের করলাম। আমরা একটু হ্যাশ দেই, বুঝতে পারবো আমরা। আমরা 50 দিই, এই অংশটা, এই অংশের এরিয়াটা আমরা ট্রিবিউটারি এরিয়া বলতেছি। তাহলে আমরা জানি এটুকু হচ্ছে 13 ফিট, এটুকু হচ্ছে 13 ফিট, এটুকু হচ্ছে 4 ফিট। তাহলে এই ট্রিবিউটারি এরিয়াতে এখন আমরা চলে আসি এখানে। এই যে এ সমান সমান বলা হচ্ছে এ সমান সমান 13 গুণন 4, 4 13 52 স্কয়ার ফিট। তাহলে আমরা এখানে আসি, এটা সমান সমান কি পাচ্ছি, সমান সমান 5.7 গুণন 5.7 গুণন কি আসবে, এরিয়া হচ্ছে 13 ফিট গুণন হচ্ছে 4 ফিট, সমান কত আসবে, আসবে হচ্ছে 5.7 হচ্ছে আমাদের আপওয়ার্ড প্রেসার, গুণন হচ্ছে ওই ট্যাবলেটের এরিয়ার লেন্থ হচ্ছে আমাদের 13 ফিট, গুণন উইথ হচ্ছে 4 ফিট, 296.4 আসা, 297 ধরবো, 297 কিপ। ঠিক আছে, এবার আমরা এটা চেক করব, এটা চেক করব, এটা চেক করতে কি লাগবে, এটার মান আমরা জানি 0.9, সরি 0.85,
এটার মান হচ্ছে আমাদের 0.85, 0.85, তারপরে হচ্ছে 2, তারপরে স্কয়ার রুট SQRT হচ্ছে 3000 psi, তারপরে হচ্ছে আমাদের BW হচ্ছে আমাদের এই যে ট্রাভেটরি এরিয়ার যে লেন্থ 13 ফিট, সেই 13 ফিট ইন্টু 13 ফিটকে আমরা 12 দিয়ে গুণ করে ইঞ্চিতে নিয়ে আসি, গুণন হচ্ছে ডি আমাদের কত? 15 ইঞ্চি। তাহলে আমাদের এখানে কত আসবে? সমান 0.85 গুণন 2, 3000-এর স্কয়ার রুট কত আসে? স্কয়ার রুট অফ 3000, 3500 ধরছি আমি, 3500 যদি হয় তাহলে আসে 59 গুণন 59 গুণন 13 গুণন 12 গুণন 15 ইঞ্চি। যদি ডি যেহেতু আমাদের ইঞ্চিতে, সেই জন্য ওর যে লেন্থ 13 ফিটটাকে আমরা 12 দিয়ে গুণ করে দিলাম। আচ্ছা, এখন 59, এবার ক্যালকুলেশন কত আসে দেখি। 0.85 গুণন 2 গুণন 59 গুণন 13 গুণন 12 গুণন 13 গুণন 12 গুণন 15। আচ্ছা, সমান আস্তে আস্তে হচ্ছে 2, 3, 4, 702 এত এলবি, পাউন্ড এলবি সমান সমান আমরা 1000 ভাগ করে ভাগ 1000, 234, 234, 35 দিতে 34/7, 35 দিতে 35 কি, ঠিক আছে। তাহলে আমাদের 235 কিপ আসলো। এই 235 কিপ আসলো, কিন্তু ওয়ান ওয়েতে ভিইউ কিন্তু আমাদের কত আসে? 297। 297টা বড়, 297টা বড়, কিন্তু আমাদের এই ফর্মুলাটা কিন্তু স্যাটিসফাই করে না। এই 15 ইঞ্চি দিয়ে কিন্তু এই ফর্মুলাটা স্যাটিসফাই করে না। তাহলে আমাকে এই ফর্মুলাটা স্যাটিসফাই করতে গেলে আমাকে আমার 297 আনতে হবে। 297 আমাদের আসে ওখানে, আমাদের এই 15 ইঞ্চি যদি ডি দেই তাহলে আমাদের 297 চেয়ে কম আসে, সেই কারণে আমাকে 15 দিয়ে দেওয়া যাবে না। তার মানে হচ্ছে 15 এখানে সুইটেবল না। তাহলে মোমেন্ট থেকে যে আমরা ডি বের করলাম 15 ইঞ্চি, সেটা আসলে ইনভ্যালিড, বাট চেক করতে হবে। কেন চেক করতে হবে? যদি এটাতে কভার করতো তাহলে আমাদের আলটিমেটলি ডি কিন্তু কমে যেত এবং ইকোনমিক হতো। এখন ইকোনমিক তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি না, আমাদের প্রায়োরিটি হচ্ছে সেফটি। এখন ডি দিলে সেফটি হবে না, এই কারণে আমাদের এবার নেক্সট আমাকে আর একটা ট্রায়াল দিতে হবে। আমরা এবার ইয়ে করি, 16 ইঞ্চি দেই। 16 ইঞ্চি দিলে কি আসে? 16 ইঞ্চি দিলে আসবে হচ্ছে আমরা এখানে 16 দেবো না, একটু বেশি দিই, আমরা 20 ইঞ্চি দিয়ে দিই। 20 ইঞ্চি দিই, 20 ইঞ্চি দিলে 20 ইঞ্চি দিলে যেটা আসবে সেটা চেক করে নেই। 0.85 গুণন 2 গুণন 59 গুণন 13 গুণন 12 গুণন 20
ভাগ 1000। এবার আসছে হচ্ছে 312 312 312 কি একবারে দিলাম। তাহলে এবার কি পাচ্ছি, এবার দেখতে পাচ্ছি যে ডি যদি আমি 20 ইঞ্চি দেই, ডি যদি আমি 20 ইঞ্চি দেই, এখানে আমি লিখি ডি ইকুয়াল 20 ইঞ্চি। আর এটা হলো 15 ইঞ্চি দিলে আমাদের যে শেয়ারটা আসে 297 সেটা কভার করে না, কিন্তু ডি যদি 20 ইঞ্চি দেয় সেক্ষেত্রে আমাদের 312 আসে। 312 আর 297 এটা কিন্তু কাছাকাছি, খুব বেশি হয় নাই, কিন্তু আমাদের এখন সেফ সাইডে আছে। এখন আমাদের 312 যা আসতেছে 297 যে শেয়ারটা আসতেছে তার চেয়ে আমাদের ডি 20 ইঞ্চি দেওয়ার কারণে আমাদের শেয়ারটা বেড়ে 312 হলো। তার মানে এখন আমরা সেফ সাইডে আছি। তার মানে ধরতে পারি যে ডি হলো 20 ইঞ্চি, ডি হলো 20 ইঞ্চি। সো ডি ইজ 20 ইঞ্চি। ঠিক আছে, এইটা গ্রেটার দেন কত, উপরে 297 কি। সো ডিজাইন ইজ ওকে। সো এখানে আমি বলবো ওকে। আচ্ছা, এরপর এটা আমরা কি ক্যালকুলেশন করলাম? আচ্ছা, এটা আমরা বুঝাচ্ছি যে ওয়ান ওয়ে মানে আমরা বুঝাচ্ছি যে যেটা বুঝি সেটা আমরা একটু অ্যানিমেশন করে দেখানোর চেষ্টা করব, একটু অ্যানিমেশন করে করার চেষ্টা করব, দেখি আমি পারি কিনা। এবার আমরা ওয়ান ওয়ে অ্যাকশন বা ওয়াইড বিম অ্যাকশনটা কি সেটা একটু আমরা বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে এই যে কলামের ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে, এখান থেকে ডি ডিস্টেন্স দূরে দূরে আমরা যদি একটা লাইন আঁকি, তাহলে এই যে গ্রিন অংশটা এটা আলাদা, এটা এটা আলাদা একটা অবজেক্ট মনে হচ্ছে। এটা কোনটা বোঝাচ্ছি আমি? এই অংশটা, এই অংশটা। ঠিক আছে, ডি ডিস্টেন্স দূরে এই অংশটাকে আমি ওখানে গ্রিন কালার বোঝাচ্ছি। ঠিক আছে, এই গ্রিন অংশটা বোঝাচ্ছি। এখন উপর থেকে যখন লোড পড়ে, উপর থেকে যখন লোড পড়ে তখন কি হয়, পুরাটা ডেবে যাওয়ার চেষ্টা করে। পুরাটা এরকম যদি আমরা এই পুরাটা এরকম করে ডেবে যাওয়ার চেষ্টা করে, পুরাটা ডেবে যাওয়ার চেষ্টা করে। পুরাটা ডেবে যাওয়ার চেষ্টা করলেও যেহেতু কলামে কনসেন্ট্রেটেড লোড আছে, কলামে কনসেন্ট্রেটেড লোড আসে, এই লোডটা যখন ডিস্ট্রিবিউট হয়, ডিস্ট্রিবিউট হতে গিয়ে দেখা যায় কি যে এই অংশটা শুধুমাত্র এই অংশটা ফেল করে, এই অংশটুকু এই অংশটুকু ফেল করতে চায়। অর্থাৎ আমি অ্যানিমেশন দেখাতে সময় লাগবে অবশ্য। এই অংশটা নিচ দিকে যেতে চায় মানে কি, যেতে চায় মানে হচ্ছে যে এই যে ফেসটা আছে গ্রিন ফেস, আর এই অবজেক্টের ওই সাইডের যে গ্রিন ফেসটা আছে, এই দুই ফেসের মধ্যে একটা শেয়ারিং হয়, শেয়ার ফোর্স কাজ করে। ঠিক আছে, দুই অংশটা একে অপরের কাছ থেকে আলাদা হওয়ার চেষ্টা করে। ঠিক আছে, এই জন্য এই অংশটাকে বলা হয় ওয়ান ওয়ে শেয়ার, বা এটা একটা বিমের মতো কাজ করে, বিমের মতো ওয়াইড বিম অ্যাকশন বলা হয়। ঠিক আছে, তো আমরা যদি দেখি যেরকম
অ্যানিমেশন যদি দেখাতে পারি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এখন দেখি যে ওয়ান ওয়ে অ্যাকশন অথবা ওয়াইড বিম অ্যাকশনটা কি, এটা তো বুঝলাম, কিভাবে ক্যালকুলেট করে সেটাও বুঝলাম। আসলে অ্যানিমেশন দিয়ে একটু আমরা দেখার চেষ্টা করি। আমরা এবার দেখব, আমরা একটু অ্যানিমেশন করি। যখন এখানে লোডটা পড়ে, এই লোডটা আসলে পুরা ফুটিংয়েই ইউনিফর্মলি ছড়ায় পড়ে। লোডটা ছড়ায় পড়ে পরে সয়েলের উপরে এটা রেস্ট করে। সয়েল আপওয়ার্ড প্রেশার দেয়। আপওয়ার্ড প্রেশারের কারণে এটা ক্যান্টিলিভারের মতো কাজ করে, সেখানে রেইনফোর্সমেন্ট যাই হোক তাই হোক, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে ওয়ান ওয়ে অ্যাকশনটা কি, যেহেতু এখানে একটা কনসেন্ট্রেটেড লোড কাজ করে কলামে, সেহেতু লোড ডিস্ট্রিবিউশন পুরা এরিয়াতে, পুরা ফুটিংয়ে লোড ডিস্ট্রিবিউশন করতে গিয়ে দূরে গিয়ে, অর্থাৎ কলাম থেকে, কলামের ফেস থেকে একটা ডিস্টেন্স দূরে গিয়ে ওখানে একটা ক্র্যাক করার চেষ্টা করে, ওখানে একটা ক্র্যাক হওয়ার চেষ্টা করে, মনে হচ্ছে বেন্ডিং হতে চেষ্টা করে। সেটা কি, আমরা ওখানে দেখলাম যে কলামের এই ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে গিয়ে আমরা এই সবুজ যে হোয়াইট বিম পাচ্ছি, এটাকে হোয়াইট বিম বলতেছি। এই হোয়াইট বিমে একটা, এই দুইটার মধ্যে একটা ফাটল ধরার চেষ্টা করে। ঠিক আছে, সেটা কি, সেটা এরকম। আমরা একটু অ্যানিমেশনটা দেখি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখলাম, আমরা দেখলাম যে বড় অংশটা আর ছোট অংশ থেকে ওটা কিন্তু একে অপরের সাথে স্লিপ কেটে বা শেয়ার ফেল হয়ে সে কিন্তু নিচের দিকে আসার চেষ্টা করবে। কিন্তু আমরা ইঞ্জিনিয়ার, আমাদের কাজটা কি, আমাদের কাজটাই হচ্ছে এই যে শেয়ার ফেইলিওরটা, এটা যাতে না ঘটতে পারে। এটা যাতে না ঘটতে পারে সেই জন্য আমাদেরকে কি দিতে হবে, আমাদের অ্যাডুকেট প্রয়োজন পরিমাণে আমাদের ডেপথ দিতে হবে। যেটা আমরা দেখতেছিলাম যে 15 ইঞ্চি ডেপথ দিলে এটা ওয়াইড ওয়াইড বিমে যে পরিমাণ শেয়ার আসে সেটা প্রয়োজনের তুলনায় কম আসে যদি আমরা 15 ইঞ্চি থিকনেস দিই। পরবর্তী যখন আমরা এটা 12 ইঞ্চি থিকনেস দিলাম, যখন এটা 20 ইঞ্চি থিকনেস দিলাম, তখন দেখলাম যে না, আমাদের যে পরিমাণ শেয়ার ওখানে কাজ করে আর যে পরিমাণ শেয়ার ওখানে আসে তার চেয়ে বেশি। তো এটা হলো আমাদের, এটাই হলো আমাদের শেয়ার, ওয়ান ওয়ে শেয়ার। হ্যাঁ ঠিক আছে, এটাই হলো আমাদের ওয়ান ওয়ে শেয়ার। আমি অনেক চেষ্টা করে মনে হয় যে একটু বোঝাতে সক্ষম হয়েছে এরকম অ্যানিমেশন করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ে শেয়ার বা ওয়াইড বিম অ্যাকশন, ওয়াইড বিম অ্যাকশন। কিন্তু আমাদের কাজ হলো এরকম যাতে না হয়, তাহলে ফেল করে যাবে। এই জন্য আমাদের ডেপথ বাড়ায় দিয়ে এই কাজটা কন্ট্রোল করতে হবে, ডেপথ বাড়ায় দিয়ে এটাকে কন্ট্রোল করতে হবে, ডেপথ বাড়ায় দিয়ে এই কাজটা কন্ট্রোল করতে হবে, ডেপথ বাড়ায় দিয়ে এই কাজটা কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, এইবার এসিআই কোড বলছে না, না তুমি শুধু ওয়াইড বিম অ্যাকশন দিয়ে ডিজাইন করলেই চলবে না, ওয়াইড বিম অ্যাকশন দিয়ে ডিজাইন করলেই চলবে না, আরো একটা চেক করতে হবে, আরো একটা চেক করতে হবে। সেই চেকের নাম হচ্ছে টু ওয়ে অ্যাকশন অথবা পাঞ্চিং শেয়ার, টু ওয়ে চেক অথবা পাঞ্চিং শেয়ার চেক। আমরা তো ওইভাবে দেখলাম যে 15 ইঞ্চি দিয়ে কোনো লাভ নাই, অবশ্যই আমাকে 20 ইঞ্চি দিতে হবে যদি আমার ওয়ান ওয়ে শেয়ারটা চেক করি। এবার আমাকে দেখতে হবে এই যে ওয়ান ওয়ে শেয়ারে যে 20 ইঞ্চি আসলো, সেই 20 ইঞ্চি দিয়ে আমাদের পাঞ্চিং শেয়ারটা কন্ট্রোল হয় কিনা। ঠিক আছে, এবার আমাদের কাজ হলো পাঞ্চিং শেয়ার। পাঞ্চিং শেয়ারটা, এটা আমাদের বুঝতে অনেকেরই কষ্ট হয়। পাঞ্চিং শেয়ারটা খুব মজার একটা জিনিস, খুব মজার একটা জিনিস। আমরা আমরা চিত্রে যাব, চিত্রে যাব। পাঞ্চিং শেয়ার এটা হচ্ছে, আমরা আমরা পুকুর পাড়ে যখন দাঁড়াই বা একটা বালতির মধ্যে যদি পানি রাখি, তাহলে
আচ্ছা, তাহলে আমরা এখন দেখব পাঞ্চিং শেয়ারটা কি। ওয়ান ওয়ে অ্যাকশনটা আমাদের চেক হয়ে গেছে, চেক করে আমরা পাইলাম 20 ইঞ্চি থিকনেস। এবার দেখব টু ওয়ে চেক অথবা পাঞ্চিং শেয়ার। পাঞ্চিং শেয়ার চেকটা হচ্ছে যদি আমরা একটা কাগজ নিলাম, কাগজের মধ্যে একটা কলম, একটা মুখ খোলা একটা কলমের পিনটা দিয়ে আমরা চাপ দিলাম, চাপ দিলে কি হবে? চাপ দিলে কাগজটা ছিদ্র হয়ে যাবে, তো ছিদ্র হয়ে যাবে। সেরকম ফুটিং এর উপরে যে কলামটা আছে, কলামের লোড যদি এমন পরিমাণে লোড আসে যে লোডটা ওই ফুটিং এর থিকনেস দিয়ে হ্যাঁ এটাকে রাখতে পারবে না, তখন কি হবে? তখন ফুটিংটা সেট করে কলামটা ভিতরে ঢোকার চেষ্টা করবে, ঠিক আছে? এই যে ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করাটা যদি করে ফেলে তাহলে এটাকে পাঞ্চিং শেয়ার, ঠিক আছে? এবং এটা আমরা এই চিত্রের মাধ্যমে দেখি। এটা আমাদের কলাম, এই কলামটা ফুটিংকে ছিদ্র করার চেষ্টা করবে, ছিদ্র করে ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু যেহেতু দুটাই সলিড অপশন, ফুটিংও সলিড কোয়ান্টিটি, তার বড় একটা স্ট্রেংথ আছে, সেই কারণে শুধুমাত্র কলামের যে সাইজটা সেই অংশ জুড়ে সেটা ছিদ্র করে পাঞ্চ করে যেতে পারবে না। কি হয়? সে তার আশপাশ থেকে কিছু একটা এরিয়া নেয়, আশপাশ থেকে ফুটিংয়ের একটা অংশ সে নিয়ে নেয়। সেই নিয়ে নেওয়াটা এখন বোঝাচ্ছি আমরা এই ডটেড লাইনটা, এই ডটেড গ্রিন ডটেড লাইনটা। এবং এটা এসএ কোড বলছে যে আমি যে ফুটিংয়ের থিকনেসটা ধরবো সেই থিকনেসের ডি হয় d/2 ডিস্টেন্স, d/2 ডিস্টেন্স। এই ফেস থেকে যদি আমরা 20 ইঞ্চি চিন্তা করি, আমরা যদি 20 ইঞ্চি পাচ্ছি তাহলে 10 ইঞ্চি, এই ফেস থেকে এদিকে 10 ইঞ্চি, এইদিকে 10 ইঞ্চি, ওইদিকে 10 ইঞ্চি, চতুর্দিকে 10 ইঞ্চি, চতুর্দিকে 10 ইঞ্চি অফসেট ধরে যদি যে আমরা রেক্ট্যাঙ্গেল পাবো, সেই রেক্ট্যাঙ্গেল তাকে ধরে সে নিচের দিকে দেবে যাবে বা ঢুকে যাবে বা পাঞ্চ করবে, ঠিক আছে? এটা আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমরা অটোক্যাডে যাই, এই এরিয়াটা বের করবো কিভাবে? এই এরিয়াটা বের করা খুবই সহজ। এই এরিয়াটা বের করবো, এখন আর এটা আমাদের কোনো কাজ নাই, এখন এটা আমাদের কোনো কাজ নাই। আমরা জানি এটা আমাদের কাজ নাই। আমাদের এই ফুটিংটা আছে 13 ফিট বাই 13 ফিট, আমাদের কলামটা আছে 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এখন আমাদের 10 ইঞ্চি হচ্ছে আমাদের কি চতুর্দিকে 20 ইঞ্চির অর্ধেক, d/2 10 ইঞ্চি, চতুর্দিকে আমাদের 10 ইঞ্চি করে একটা অফসেট করতে হবে, এটা এরিয়া নিতে হবে। তাহলে আমরা ডাইরেক্ট অফসেট আমরা 10 ইঞ্চি এখান থেকে নিতে পারি। এই কলামটা ধরে আমরা 10 ইঞ্চি অফসেট, এখান থেকে এটুকু 10, এটুকু 10, এটুকু 10, এটুকু 10। তাহলে আমরা অটোক্যাডের মাধ্যমে যদি আমরা এই কাজটা করি তাহলে আমাদের মেজারমেন্ট নিয়ে আর কোনো ধরনের টেনশন নাই, ঠিক আছে? তাহলে আমাদের এই যে এই লাইনটা, আমরা যে লাইনটাকে যদি আমরা বলি ডটেড লাইন দিই, ডটেড লাইনটা দিই, তাহলে এই যে এই কলামটা অন্য কালার দিয়ে আসি, এই কলামটা ফুটিংয়ের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করবে এই এরিয়া সহ, এই এরিয়াটা ডটেড লাইন, এই এরিয়াটা সহ। তাহলে ওই এরিয়াতে কি পরিমাণ শেয়ার ডেভেলপ করে সেটা আমাকে বের করতে হবে। ওমা কি বললাম আমি? আচ্ছা, এখন আমরা পাঞ্চিং শেয়ারটা আমরা চেক করব। পাঞ্চিং শেয়ার চেক করার আগে আমার পাঞ্চিং শেয়ারটা কি এটা এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। পাঞ্চিং শেয়ারটা হচ্ছে
যে আমরা যদি একটা কোনো কাগজের উপর যারা মার্বেল রাখি, একটা কাগজ, একটা বইয়ের একটা পাতা বা এরকম একটা শিট, A4 সাইজের একটা শিটের উপর যদি কোনো লোড দিই, তাহলে কি হবে, সেই কাগজটা কিন্তু একটা বেন্ড হওয়ার চেষ্টা করবে, তাই না? আচ্ছা, যখন এই কাগজটা ওই লোডটাকে যতক্ষণ পর্যন্ত নিতে পারবে ততক্ষণ পর্যন্ত বেন্ড হয়ে থাকবে। আর যদি লোডটা এমন হয় যে কাগজটা নিতে পারতেছে না, তখন কি হবে, যদি এটা মার্বেল হয়, যদি লোডটা যদি মার্বেল হয়, তাহলে মার্বেলটা কাগজটা ছিদ্র করে পড়ে যাবে। এটা হচ্ছে পাঞ্চিং, ঠিক আছে? তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এটা হলো আমাদের কলাম। এই কলাম যেহেতু কনক্রিটের এবং ফুটিংটাও কনক্রিটের, দুজনই একে অপরের সাথে খুব রিজিড বন্ধনে আছে, সেহেতু এখানে শুধুমাত্র কাগজে যেমন শুধুমাত্র ওই মার্বেলটুকুই ছেদ করে চলে গেছে, কাগজের ওই এরিয়া, মার্বেলের এরিয়া ধরে ছিদ্র করে চলে গেছে, বা কলম দিয়ে যদি আমি একটা ছিদ্র করি, কলমের যে আমরা যে লেখার যে পিনটা আছে, পিনটুকু শুধু ছিদ্র হয়, এখানে কিন্তু তা না। এখানে দুটাই যেহেতু খুব রিজিড বন্ধনে থাকে, সেহেতু এই কলামটা কি করবে, তার আশপাশের একটা এরিয়া, ফুটিংয়ের একটা এরিয়া নিয়ে সে এটাকে পাঞ্চ করার চেষ্টা করবে, ঠিক আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কলমের পাশে গ্রিন কালার, এই গ্রিন কালারের পাশে যে গ্রিন এরিয়াটা ডটেড লাইন দেওয়া আছে, এই অংশটা নিয়ে এটাকে ফুটিংয়ের ভিতরে ঢোকার চেষ্টা করবে, পাঞ্চ করার চেষ্টা করবে। তো এই এরিয়াটা আমরা কিভাবে আমরা সহজে ক্যালকুলেশন করতে পারি, এটা আমরা এখন অটোক্যাডে যাব। অটোক্যাডে আমরা এটার দরকার নেই, এটা 1 এর জন্য দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই। আমাদের আছে এইটা ফুটিংয়ের এরিয়া আছে, এটা কলাম আছে, আমরা কলামটা নিলাম। এখন এসিআই কোড বলতেছে কলাম যখন ঢুকে যাওয়ার চেষ্টা করবে, তখন সে ফুটিংয়ের যে ডেপথ আমরা যা চিন্তা করব বা হতে পারে, তার অর্ধেক দূরত্ব, অর্থাৎ যদি ডি হয়, ডির মান যদি 20 হয়, আমরা অলরেডি একটা চেকে আমরা 20 ইঞ্চি পাইছি, তাহলে 20/2 10 ইঞ্চি, এই কলাম থেকে, কলামের ফেস থেকে চতুর্দিকে 10 ইঞ্চি, এদিকে 10 ইঞ্চি, ওইদিকে 10 ইঞ্চি, এদিকে 10, এদিকে 10, তাহলে আমরা 10 ইঞ্চি একটা অফসেট আঁকলেই তো হয়, আমরা 10 ইঞ্চি একটা অফসেট আঁকলাম, ঠিক আছে? এই যে অফসেটটা আমরা আঁকলাম, এই 10 ইঞ্চি অফসেটটা আঁকলাম। এসিআই কোড বলতেছে যে কলাম শুধু একা তার নিজে সে ঢুকবে না, সে কি করবে, এই যে এই অংশ জুড়ে সবুজ অংশ জুড়ে সে কলামটা ফুটিংটাকে সে সেট করার চেষ্টা করবে, পাঞ্চ করার চেষ্টা করবে। তাহলে আমাদের দেখতে হবে এই সবুজ ডটেড এরিয়াতে কি পরিমাণ শেয়ার কাজ করে বা শেয়ার ডেভেলপ করে, এবং সেই পরিমাণ শেয়ার আমাদের ফুটিংটা নিতে পারে কিনা, এটা আমাদের চেক করতে হবে। যেহেতু আমাদের 20 ইঞ্চি আমরা থিকনেস পেয়ে গেছি, এখন 20 ইঞ্চি থিকনেসটা দিয়ে আমাকে চেক করতে হবে যে কলামের লোডটা ওখানে আছে, সে এই এরিয়া দিয়ে শেয়ারটা কন্ট্রোল করতে পারে কিনা, শেয়ারটা সে নিতে পারে কিনা। অর্থাৎ ওই সবুজ এরিয়াতে যে পরিমাণ কনক্রিট শেয়ার নিতে পারে, আর যে পরিমাণ লোডের কারণে যে পরিমাণ ডেভেলপ করে, পাঞ্চিং শেয়ার ডেভেলপ করে, সেই পরিমাণ শেয়ার ওই এরিয়ার কনক্রিটটা নিতে পারে কিনা। যদি ওই এরিয়ার কনক্রিট যদি শেয়ার নিতে পারে, তাহলে আমাদের 20 ইঞ্চি থিকনেস ওকে। আর যদি আমাদের শেয়ার নিতে না পারে, তাহলে আমাকে ডি বাড়াতে হবে। আমাদের এটা খুব ইম্পর্টেন্ট, পাঞ্চিং শেয়ার। ওকে, আমরা একটু একটা ভিডিওতে যাই, পাঞ্চিং শেয়ারটা বোঝার জন্য একটা ভিডিওতে যাই, আমরা বোঝার চেষ্টা করি। এটা বোঝার চেষ্টা করি আমরা কি হচ্ছে। বালতিতে পানি আছে, পানির লেভেলটা আমরা বুঝতে পারছি। এখন এই পানিটাকে আমরা ধরে নেব এটা একটা সার্কুলার ফুটিং, পানিটা কিন্তু একটা সার্কুলার ফুটিং ধরে নেব। এখন আমরা এটা যে কলাম হয়, এই যে আমাদের রেক্ট্যাঙ্গেল কলাম আছে,
20 ইঞ্চি বাই 30 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এটা যদি আমরা ছেড়ে দেই, এটার ওজন, কলামের ওজন যদি, কলামে যদি এমন পরিমাণ লোড থাকে, এই লোডের কারণে যখন লোডটা পড়বে, ফুটিং এর থিকনেস যদি কম হয়, তাহলে কি হবে, এটা যেমন দেবে যাচ্ছে, এটা কিন্তু দেবে যাচ্ছে, এই যে এখন দেবে গেছে, এই যে দেবে গেছে, ঠিক আছে। এই যে ফুটিংটা, এই যে কলামটা ফুটিং ভেদ করে নিচে চলে গেল, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পাঞ্চিং, এটাকে বলা হচ্ছে পাঞ্চিং বলা হচ্ছে, ঠিক আছে। তো এই পাঞ্চিংটা একটা নিয়ম আছে, বলা হচ্ছে যে এসিআই কোড বলছে যে এই পাঞ্চিংটা হয় যদি যেহেতু পানির তো এখন ভিসকোসিটি নাই, এটা সলিড কিছু না, এই পাঞ্চিংটা হবে বলছে যে কলাম, আমি যে ডি ধরবো, ফুটিং এর যে ডিটা ধরবো, D/2 কলামের চতুর্দিকে ফেস থেকে D/2 ডিস্টেন্স দূরে আমি যেটা একটা এরিয়া আঁকি, ওই এরিয়া জুড়ে ওই এরিয়াটা নিয়ে এসে পাঞ্চ হবে। পাঞ্চ হওয়া মানে ছিদ্র হয়ে ঢুকে যাওয়া, এখানে যেমন একদম কলামের ফেসটাই, এরিয়াটাই জাস্ট টিপে যাচ্ছে, কিন্তু বাস্তবে তা হবে না, কারণ বাস্তবে ফুটিংটা কনক্রিট অনেক শক্তিশালী, সেই কারণে ডি ডিস্টেন্স দূরে, কলামের ফেস থেকে D/2 ডিস্টেন্স দূরে আমরা একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো, ওই রেক্ট্যাঙ্গেল এরিয়াটা সহ পাঞ্চিং হবে, এরকম, ঠিক আছে। এটাকে বলা হয় পাঞ্চিং শেপ। তো আমরা এখন দেখবো সেটাও স্যাটিসফাই করে কিনা। আচ্ছা, এখন এবার আমরা একটু অন্যভাবে অন্য একটা অ্যানিমেশন দেখি আমরা। আচ্ছা, এবার আমরা একটু সরাসরি ছোট্ট একটা অ্যানিমেশন করছি, এটা আমরা দেখার চেষ্টা করি, ভালো হয় নাই, তারপরেও যতটুকু চেষ্টা, যে পাঞ্চিংটা এই কলামটা ঢুকবে কিরকম করে দেখি, এই সবুজ এরিয়াটা সহ। এরকম করে ঢোকার, এরকমভাবে পাঞ্চিং হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন এই পাঞ্চিং শেয়ারটা আমরা চেক করবো, এই যে আমরা ডটেড লাইনটা দিছি, এটা এটা এখানে ছিল, নাই। আচ্ছা, এবার আমরা পাঞ্চিং শেয়ার চেক করব, ঠিক আছে। পাঞ্চিং শেয়ার চেক করতে গেলে আমাদের অটোক্যাডের এই কাজটা লাগবে। এই এরিয়াটা কত, এই এরিয়াটা আমরা যেটা করি, এটা যদি 12 ইঞ্চি হয়, 12, আবার এদিকে 10 ইঞ্চি, 10 ইঞ্চি, 20 ইঞ্চি যোগ করি, 10 10 20, আর 12 হচ্ছে 32, আবার এদিকে 30, আবার 30/20 52, তাহলে 52 আর হলো 32 84 মতো হবে, এইভাবে ক্যালকুলেশন করি। কিন্তু আমরা অটোক্যাডে যদি ড্রয়িংটা করি, তাহলে অটোমেটিক কিন্তু আমরা 84 ইঞ্চি পাবো। পেরিমিটারটা অবশ্যই 13 ফিট, কেন হলো এটা,
আমাদের এখান থেকে এটা হলো 4 ফিট। ও ঠিক আছে, এটা হলো আমাদের 2 ফিট। 4 4 8, 8 8 4 4 4 8, 8 আর 5 13, 13 ফিট, অবশ্যই 13 ফিট। এখানে অটোক্যাডে আমরা এই জিনিসটা খুব সহজেই নির্ণয় করতে পারি। আমাদের পেরিমিটার হচ্ছে, এটা পেরিমিটার 13 ফিট, পেরিমিটারটা হচ্ছে পেরিমিটার 13 ফিট 8 ইঞ্চি। তো আমরা এটাকে বলা B0, B0 এটাকে বলা হয় B0 পেরিমিটার। এই পাঞ্চিং শার্ট চেক করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। B0 B0 সমান সমান আমাদের আস্তে আস্তে হচ্ছে অটোক্যাড থেকে নেব আমরা 13 ফিট 8 ইঞ্চি, 13 ফিট 8 ইঞ্চি। ঠিক আছে, এখন B0 পাচ্ছি আমরা এটা। এখন আমাদের এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা যখন ওয়ান ওয়ে শেয়ার যখন চেক ক্যালকুলেশন করছি তখন কিন্তু আমরা এটার এরিয়া বের, ট্রিবিউটারি এরিয়া কিন্তু এটা। এবার যখন আমরা এটা আমরা যখন 2 ওয়েভে পাঞ্চিং শেয়ার চেক করব তখন কিন্তু ট্রিবিউটারি এরিয়া হবে হচ্ছে, ট্রিবিউটারি এরিয়া হবে এই সবুজ অংশটুকু বাদ দিয়ে বাকি পুরোটা হবে আমাদের ট্রিবিউটারি এরিয়া। ঠিক আছে, তো আমাদের এটার নিয়ম হচ্ছে টোটাল এরিয়াটাকে থেকে আমরা এই সবুজ এরিয়াটুকু বাদ দিলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এটার যেমন আমরা এই ব্ল্যাক অংশের ওয়ান ওয়ে শেয়ারে ব্ল্যাক অংশের এরিয়া বের করছি, সেরকম এখানে আমাদের এই সবুজ অংশটুকু বাদ দিয়ে, এই সবুজ জাস্ট এই সবুজ অংশটুকু বাদ দিয়ে এখন কিন্তু এটাও কিন্তু ব্লু ধরতে হবে, বাদ দিয়ে পুরোটা এরিয়া আমাকে বের করতে। পুরোটা এরিয়া মানে কি, আমরা 13 ফিট বাই 13 ফিট টোটাল এরিয়া মাইনাস করব আমরা এই সবুজ অংশটুকু এরিয়া। কিন্তু আমরা এটা ইজিলি কিন্তু আমরা অটোক্যাডে আমরা কি করতে পারি, অটোক্যাডে আমরা কি করব, এটার এরিয়া মাইনাস এটার এরিয়া, টোটাল এরিয়া কত, ট্রাইবোটারি এরিয়া আমাদের আসবে হচ্ছে, আমাদের এখানে ট্রাইবোটারি এরিয়া আসবে হচ্ছে এই সূত্রে একটাই, ওখানে কি পরিমাণ শেয়ার আমাদের আসে এটা আমাদের জানতে হবে। ওখানে আমাদের যে পরিমাণ শেয়ার, কনক্রিট যে পরিমাণ শেয়ার নিতে পারে সেটা হচ্ছে কিউ ইউ ইন্টু এ। এ হচ্ছে আমাদের ট্রাইবোটারি এরিয়া, কিউ ইউ আমাদের 5.7, এ এরিয়া হচ্ছে আমাদের 13 গুণন 13, 13 গুণন 13, এটা হচ্ছে আমাদের পুরাটা। আর মাইনাস হচ্ছে আমাদের ছোট্ট যে গ্রিনটা, সেটা কত আমরা পাইছিলাম, সেটা পাইছিলাম হচ্ছে আমরা আমরা যেখান থেকে চিন্তা করি 4 ফিট 2 বাই হচ্ছে 2 ফিট 4, তার মানে হচ্ছে এটা গুণন এটা 4 পয়েন্ট, তার মানে হচ্ছে 4 ফিট 2 ইঞ্চি আর 2 ফিট 8 ইঞ্চি, 4 ফিট 8 ইঞ্চি মানে হচ্ছে 68 গুণন 2 ফিট 8 ইঞ্চি মানে হচ্ছে 4 ফিট 2 ইঞ্চি ছিল 16, 4 ফিট 2 ইঞ্চি 2 ফিট 8 ইঞ্চি। এটা এটা আমরা ইজিলি আরেকভাবে করতে পারি যে পুরো এরিয়া 13 13, এই এরিয়াতে আমরা জানি এই যে এরিয়াটা আমরা যে অটোক্যাডে যদি করি এই এরিয়াটা হচ্ছে আমাদের 11.11, 11.11, তার টোটাল এরিয়া কত আসবে, টোটাল আসবে হচ্ছে 5.7, 13 13 169 মাইনাস 11.11, এই তো সমান সমান
13 গুণন 13 169 মাইনাস 11.11 157, এটাকে আমরা 157। এটা কনক্রিট এই শেয়ারটা সে নিতে পারে, ঠিক আছে। এত 0.89 ছিল, 89, এটাকে আমরা 0.89, এটা অবশ্যই কিপ হবে, এটাকে আমরা ধরে নেব 158 ধরে নেই, এত কিপ। এসিআই কোড বলছে যে এর নিচে ওখানে একটা শেয়ার, এসিআই এর একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে এরকম, এই ধরনের একটা সূত্র আছে, এই সূত্রতে যে ডি লাগবে তার চেয়ে কম হওয়া যাবে না। এখন আমরা এই তিনটা সূত্র আমরা শিখব কিভাবে এই সূত্রটা থেকে আমরা ভিসির মানটা বের করতে পারবো, কনক্রিটের শেয়ার বের করতে পারবো। এখানে এই তিনটা সূত্র আসলে মেইনলি সূত্র এটা আমরা আসলে ড্রয়িং করতে পারতেছি না। ফুটিং ফর্মুলা দেখি যাই ডেস্কটপে, ফুটিং ফর্মুলা। সূত্রটা মেইনলি এটা, এই সূত্র যে কনক্রিটের শেয়ার বাই হচ্ছে এই সূত্রটা রুট আবার এফসি প্রাইম বি 0 ডি সমান সমান এই তিনটার মধ্যে যেটা মিনিমাম সেটা হবে, এই তিনটার মধ্যে যেটা মিনিমাম সেটা হবে আমাদের। আমরা এখন দেখব যে আমাদের এই তিনটার মধ্যে তিনটা কত, এটা তো 4 বলে দিছে, 2 প্লাস 4 বাই বিসি, হ্যাঁ, বিসি সমান সমান এখানে বলে দিচ্ছে বিসি সমান সমান হচ্ছে রেশিও অফ ডাইমেনশন অফ কলাম। আমাদের 30 ইঞ্চি বাই 12 ইঞ্চি, আমাদের বেটা সি আমাদের 2.5 এ আসবে আমাদের। তাহলে এখানে আমরা সমান বের করে নেই, সমান সমান 2 প্লাস 4 বাই বিটা সি মানে হচ্ছে কলামের যে ডাইমেনশন বড়টা ভাগ ছোটটা, মানে 30 ইঞ্চি বাই 30/12 সমান সমান 30/12 মানে 2.5, 2 প্লাস 4/2.5 সমান আসতেছে 4/2.5 যোগ 2 3.6 সমান সমান 3.6 আসে। তাহলে প্রথমটা থেকে আমাদের আসতেছে হচ্ছে 3.6, আর এখানে বেটা সি মানে কিন্তু কলামের ডাইমেনশন বড়টা ভাগ ছোটটা। এরপরে আসি, বড় করে দেই 3.6, এটা ইকুয়াল টু, এবার এটা সমান কত আসে, এটা আলফা এস হচ্ছে, এটা ডিপেন্ড করে কলামের পজিশনের উপরে। আমরা ধরে নিচ্ছি এই কলামটা ইন্টেরিয়র কলামের ক্ষেত্রে আলফা এস হচ্ছে 40, আলফা এস হচ্ছে 40 ইন্টু ডি কিন্তু আমাদের 20 ইঞ্চি, ভাগ হচ্ছে বি0 মানে হচ্ছে এই যে পেরিমিটারটা, পেরিমিটার বি0টা হচ্ছে
এই ডটের যে লাইনটা আছে, ডটেড লাইনটার পেরিমিটার আমরা তখন দেখুন 84 ইঞ্চি হয়, তাই না? বিজয়ের মানটা সম্ভবত আমরা বের করছি। বিজয়ের হচ্ছে 13 ফিট 8 ইঞ্চি। 13 ফিট 8 ইঞ্চি মানে হচ্ছে 13 গুণন 12 যোগ হচ্ছে 8 ইঞ্চি, 164 ইঞ্চি। আর B0 হচ্ছে আমাদের 164 ইঞ্চি। B0 হচ্ছে আমাদের 164 ইঞ্চি। তাহলে আলফা 40, ডি হচ্ছে 20 ভাগ হচ্ছে 164 প্লাস 2। দেখি এটার মান কত আসে। এটার মান আসবে হচ্ছে 40 গুণন 20 ভাগ 164 প্লাস 2, 6.8 সমান সমান 6.8। আর 3 নাম্বারটা তো 4। তার মানে এখানে আমাদের আসতেছে হচ্ছে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমাদের এইটা সমান সমান হবে হচ্ছে এই তিনটার মধ্যে সবচেয়ে কম কোনটা, 3.6। সুতরাং আমরা এই ফর্মুলাটা লিখব, ইকুয়ালস লিখব 3.6। আমরা এবার আসি আমাদের এই যে এইটা, আমাদের যে ফর্মুলাটা এটা সমান সমান এখানে হবে 3.6। ওকে, এরপরে ভিসি সমান কি আসবে, 3.6 ইন্টু এই নিচেরটা আসবে স্কোয়ার রুট এস কিউ আর টি স্কোয়ার রুট অফ এফ সি প্রাইম গুণন B0 গুণন ডি। মানগুলো বসাই দিই। তবে এটাকে আবার অ্যালাউয়েবল করতে হবে। অ্যালাউয়েবল করার জন্য ফাই লাগবে। সমান 0.9 0.85 সম্ভবত 0.85 সমান 0.85 গুণন 3.6 গুণন স্কয়ার রুট অফ 3500 পিএসআই ধরবো আমরা। তিন হাজার 3500 59 59 গুণন 164 গুণন 20। এখানে কোনোটাই কিন্তু ফুটে নাই, এটা ইঞ্চিতে, এটা ইঞ্চিতে, এটা আমাদের এফসি প্রাইম 3500 ধরা আছে, তার স্কয়ার রুট 59, 3.6
আর এটা রিডাকশন ফ্যাক্টর হচ্ছে 0.85। তাহলে আমাদের এটা আসে হচ্ছে, গুণ করে দেখি, 0.85 গুণন 3.6 গুণন 59 গুণন 164 গুণন 20, 592.171। যেহেতু এটা 3500 PSI, তার মানে এটা পাউন্ড হয়ে গেছে, একে আমরা ভাগ করব আবার 1000 দিয়ে, 1 2 3 ভাগ 1000, 592 সমান সমান 592 কে। তো শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে পাঞ্চিং শেয়ারের জন্য ভিইউ এর মানটা এর আগে একটু হতে ভুল হয়েছিল, 5.7 দিয়ে গুণ করা ছিল না, এটা এখন কারেকশন করছি, এটা 900 কিপ আসে। এখন আমরা এই ফর্মুলা দিয়ে যেটা পাচ্ছি, এই ফর্মুলা দিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 592 কিপ। তাহলে কি হচ্ছে, আমাদের ওখানে শেয়ার আসতেছে হচ্ছে 900 কিপ, কিন্তু কনক্রিটটা আমরা নিতে পারতেছে হচ্ছে 592 কিপ। তাহলে যা নিতে পারে তার চেয়ে অনেক বেশি শেয়ার ফোর্স ওখানে আছে, তার মানে এটা আলটিমেটলি কি হবে, এটা আসলে লেস দেন, এটা ছোট, 900 কিপের চেয়ে এটা ছোট। সো ডিজাইন ইজ নট ওকে and D is not okay. So D is not okay. আমাদের D আমাদের অবশ্যই চেঞ্জ করতে হবে। তার মানে 592 আর 900 আমাদের একটু বুঝতে হবে যে এখানে আমার 2-1 ইঞ্চি বাড়ালে কিন্তু হবে না। তবু আমরা এটা 26 ইঞ্চি 6 ইঞ্চি বাড়াই দিই। নিউ ডি ইকুয়াল টু 26 ইঞ্চি। 26 ইঞ্চি নিউ ডি যদি হয়, তাহলে আমাকে এই ফর্মুলাটা আবার ক্যালকুলেশন করতে হবে। কিভাবে? আমাদের এই ডি জায়গাগুলোতে এই ডিটা হবে, এখানে আমি ডি দিয়ে দেবো হচ্ছে 26 ইঞ্চি। 26 ইঞ্চি 26 ইঞ্চি ডি দিলে এখানে আমাদের আসছিল হচ্ছে, আচ্ছা, 0.85 গুণন 3.6 গুণন 59 গুণন 146 গুণন এবার 26 দিয়ে দিই, 26 ইঞ্চি ভাগ 1000, তাহলে আসে হচ্ছে 770। 26 ইঞ্চি দিলে আসে হচ্ছে 770। 26 ইঞ্চি দিয়েও আমাদের হবে না, 26 ইঞ্চি দিয়েও আমাদের হবে না। 770 আসে, এখানে 770 আসে, শুধু এটা দিয়েও আমাদের হবে না, তাহলে আমাদের আরেকটু আবার বাড়াতে হবে, এবার ডি আমরা করে দেব 30 করে দেই, দেখি কি হয়। 30 করে দেই, ডি সমান 30 ইঞ্চ।
যদি করে দেই সেক্ষেত্রে আমাদের ভাগ 26 গুণন 30 সহজে আসলো 888 888 আসে। তারপরেও কম, ডি ইকুয়াল টু 32 করি, ডির মানটা 32 করি, এখানেও 32 করে দিই, সেক্ষেত্রে কত আসে? ভাগ 30 গুণন 32 946। আবার গুণ করে দিই, 0.85 গুণন 3.6 গুণন 59 গুণন 164 গুণন 32 947 947 আসে 947, যেটা আমাদের যে শেয়ার আসতেছে তার চেয়ে বড়। সো ডি ইজ ওকে and D equal 32 inch. So T equal 36, 32 plus 4 inch, 4 সমান 36 inch. So D is okay. So D is okay.